আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচ। আমরা বেশ কিছুটা অপেক্ষার পর তোমাদের জন্য আবার ভিডিও নিয়ে আসছি। তোমরা অনেকেই চেয়েছিলে ভূগোল প্রথম পত্র দ্বিতীয় পত্রের ক্লাস, এমসিকিউ সলভিং ক্লাস, বাট তোমরা সবাই জানো একটা অনাকাঙ্ক্ষিত কারণে আমরা পারিনি। কিন্তু আমরা অবশ্যই বসে থাকবো না, হুট করে মনে হলো আজই তোমাদের সব ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ, এবং আজই বানানো শুরু করলাম। দেখো, সো আমাদের প্রথম যে অধ্যায়টা, আমাদের প্রথম অধ্যায়ের নাম কি? দেখো, মানব ভূগোল। ঠিক আছে, আমরা প্রথম অধ্যায়ের মানব ভূগোলে তোমরা আশা করি ইতিমধ্যে সব পড়ে ফেলেছো। আজকে আমরা কুইক একটা এমসিকিউ সলভিং এ চলে যাব। তোমাদের প্রতি রিকোয়েস্ট, ক্লাসটা যেহেতু আমাদের রেকর্ডেড হচ্ছে, তোমরা সবাই একটা কাজ করবা। তোমরা নিজে আগে অ্যান্সারটা দেখার আগে, আমি যখন অ্যান্সার দেখাবো তার আগেই তুমি একবার কমেন্ট অ্যান্সারটা জানাবা, তারপর মিলাবা। দেখবা যে তোমার একটা খুব ভালো কমিউনিকেশনের মাধ্যমে সবকিছু একদম মুখস্থ হয়ে যাবে। অ্যান্ড এই যে ক্লাসগুলো বানাচ্ছি ইনশাল্লাহ এই প্লে লিস্টে সবগুলো থেকেই তুমি 95% কমন পাবা। ওকে, তাহলে আসো আমরা শুরু করি। এখানে দেখো, আমাদের প্রথমে যে প্রশ্নটা খুবই সহজ। নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? দেখো, আমাদের অপশনে কি আছে? মধুমতি, মেঘনা, বুড়িগঙ্গা, শীতলক্ষা। আমরা সবাই জানি ফার্স্ট চ্যাপ্টারে একটা খুব বড় একটা বেসিক, খুবই স্মল একটা বেসিক, সেটা কি? সেটা হচ্ছে নারায়ণগঞ্জ কি শীতলক্ষা নদীর তীরে। ঠিক আছে, নারায়ণগঞ্জ কোন নদীর তীরে? শীতলক্ষা নদীর তীরে। ওকে, তারপর দেখো আমরা তারপর যাই। মানব ভূগোলের ক্ষেত্রে কয়টি উপাদানে গঠিত? আচ্ছা, মানব ভূগোলের যে ক্ষেত্রটা সেটা কয়টা উপাদান নিয়ে গঠিত? সেটা কি কয়টা? দেখো, 2, 3, 4, 5। এটাও কিন্তু আমাদের প্রথম অধ্যায়ের একটা বেসিক। এর অ্যান্সার হবে কি? 3। কি কি হবে সেগুলো দেখো। মানব ভূগোলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? পরিবেশ, স্থান এবং মানুষ। আমরা এই তিনটে জিনিসকে দেখতে পাই। ঠিক আছে, মানব ভূগোলের ক্ষেত্র কয়টি ভাগে বিভক্ত? এই তিনটা ভাগে। এই যে তোমার ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা হচ্ছে এই তিনটা উপাদানে গঠিত। ঠিক আছে, তোমার এখানে গোলানোর একটা জিনিস আছে। আমরা পরবর্তী প্রশ্নে যাব, তুমি আসলে কিভাবে গোলাবানা। এটা কি মানব ভূগোলের ক্ষেত্র? মানব ভূগোলের ক্ষেত্রটা কিন্তু এই তিন ভাগে আমরা বিভক্ত করতে পারি। আমাদের এখানে গোলানোর মতো আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি? দেখো, মানব ভূগোলের বিষয়বস্তু কয়টি উপাদানে গঠিত? একটা হচ্ছে ক্ষেত্র, আরেকটি কি আমাদের বিষয়বস্তু। সেই বিষয়বস্তুটা আবার আমাদের অ্যান্সারটা হবে কত? দেখো, 2, 3, 4, 5। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সারটা হবে কি? 2। ঠিক আছে, আমরা যখন যে ক্ষেত্রে বলছিলাম ক্ষেত্র, ক্ষেত্রের উপাদান কয়টা পড়লাম আমরা একটু আগে? 3টা। কিন্তু বিষয়বস্তু কয়টা? আমাদের হবে 2টা। এখানে কি কি বিষয়বস্তু? একটা তোমার হচ্ছে প্রাকৃতিক বিষয়বস্তু, একটা কি প্রাকৃতিক, আরেকটা কি আমাদের সাংস্কৃতিক। ঠিক আছে, বা তোমার যেটা প্রাকৃতিক না, ওকে, আমরা যেটাকে আর্টিফিশিয়ালি করি, আর একটা কি ন্যাচারাল। ওকে, তারপর আসেন পরবর্তী প্রশ্নে। এখানে আমরা দেখবো যে বাংলাদেশের উপর দিয়ে অতিক্রান্ত যে দ্রাঘিমা রেখাটা, সেটা কোনটা? এখানে দেখো, কর্কটক্রান্তি রেখা, দ্রাঘিমা রেখা, অক্ষরেখা। এইগুলা বেসিক পড়ানো টাইম আছে না তোমাদের, আগামীকালই পরীক্ষা। অনেকে হয়তো বা পরীক্ষার আগ মুহূর্তে দেখে যাচ্ছ, তাই আমরা একদম অ্যান্সার গুলো সলভ করে ফেলবো। দেখো, 88 ডিগ্রি পূর্ব, যেটা আমাদের দ্রাঘিমা রেখা বলছে, 90 ডিগ্রি পূর্ব। আমাদের 88 ডিগ্রি যেখানে, এখানে বলছে আমাদের কি পশ্চিম, 90 ডিগ্রি পশ্চিম। ঠিক আছে, তো আমাদের এখানে অ্যান্সারটা হবে কি? 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। ঠিক আছে, আমরা এখন ডিটেইলস আলোচনায় যেতে পারছি না। ঠিক আছে, দুঃখিত, হয়তো এই যে 26 ব্যাচ ক্লাস পাবে। এরপর দেখো এখানে যে মানব ভূগোলের সর্বমোট শাখা কয়টি? দেখো, মানব যে ভূগোলটা, ঠিক আছে, মানব ভূগোলের শাখা সবগুলো যে আছে, সেগুলোকে আমরা যদি একসাথে করি, একটা পেজে আনি, কয়টা হবে? দেখো অপশনে 4, 9, 10, 11। আমাদের অ্যান্সারটা কিন্তু সহজ, সেটা কি? 11। তুমি অনেক টাইম বলতে পারো যে ভাই, এই যে নাম্বার রিলেটেড যে প্রশ্নগুলো আসতেছে, কোনটা কত টাইপ, ভাই এগুলো কই পাবো? তোমাকে আমি বলি, জাস্ট বোর্ডে আসা যে এমসিকিউ গুলো আছে বারবার, সেগুলো একটু পড়ে যাবা। আর বই চ্যাপ্টার তো পড়েছো মাঝে মাঝে, তাই না? তাহলেই হয়ে যাবে। তারপর দেখো, এখানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটা? আচ্ছা, আমাদের টোটাল মহাদেশ কয়টা বলো? তোমরা একটু কমেন্টে জানাবা এটা। ঠিক আছে, দেখি তোমরা জানো কিনা। সো এখানে আমরা সবাই কি জানি, সবচেয়ে বড় মহাদেশ কোনটা? অবশ্যই কি এশিয়া। এশিয়া কি বিগেস্ট মহাদেশ। তারপর আমরা কি জানি, সেকেন্ড ইন লাইন কি আছে? সেকেন্ড হচ্ছে আফ্রিকা। ঠিক আছে, এগুলো একদম বেসিক, একদম ক্লাস 1 এর পড়াশোনা এগুলো। ঠিক আছে, অ্যান্সারটা কি হবে? আফ্রিকা। ওকে, তারপর দেখো এখানে বাংলাদেশের কোন নৃগোষ্ঠী রাজশাহী অঞ্চলে বসবাস করে? দেখো, আমরা যদি এখানে দেখি অপশনে সাঁওতাল, চাকমা, গারো, মারমা। তুমি যদি চোখ কান না খোলা রাখো, তুমি দেখবা তোমার স্কুল কলেজে বা কোথাও ফ্রেন্ড ছিল যারা বলেছে কি তারা কি চাকমা বা গারো বা তারা মারমা, তাদেরকে তুমি কখনোই দেখবা সমতলে পাবা না। যেমন দেখো, এই যে চাকমারা, এই যে মারমারা, এরা কই বসবাস করে? এরা কি পার্বত্য অঞ্চলে বসবাস করে। চাকমা মারমারা কোথায় বসবাস করে? পার্বত্য অঞ্চলে বসবাস করে। পার্বত্য কি? চট্টগ্রাম। আর তোমার এখানে দেখছো গারো,
এই গারোরা কোথায় বসবাস করে? এটা কি গারো পাহাড়ে, ময়মনসিংহে। ঠিক আছে, গারো পাহাড় কি ময়মনসিংহ, তোমার তারপর ধরো যে এদিকে আরো যে অঞ্চলগুলো আছে নেত্রকোনা। ঠিক আছে, তাহলে বাকি থাকে কি এই সাঁওতাল। এই সাঁওতালরা কোথায় বসবাস করে? রাজশাহী অঞ্চলে। শুধু সাঁওতাল না, সাঁওতাল সাথে তোমার কি কি আছে? ওরাও, রাজবংশী, ওরাও রাজবংশী। এরাও কি? এরাও সমতলে বসবাস করে। ঠিক আছে, এরা কি তোমার সমতল অঞ্চলে বসবাস করে। কোন কোন অঞ্চল? তোমার ধরো এই যে দিনাজপুর, বগুড়ার কিছু সাইড, তারপর তোমার রাজশাহী, এই সব অঞ্চলে কারা বসবাস করছে? এই তোমার সাঁওতাল, ওরাও রাজবংশী এরা। ঠিক আছে, আসো পরবর্তী প্রশ্নে। দেখো, পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? আমরা একটু আগে দেখলাম কি পৃথিবীর সবচেয়ে মানে বড় মহাদেশ কোনটা? সেটা হচ্ছে কি এশিয়া। তারপর আমরা সেকেন্ডে কি দেখলাম? সেটা ছিল আফ্রিকা। অ্যান্ড এখানে তোমার একদম স্মলেস্ট যেটা, ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে ওশেনিয়া বা অস্ট্রেলিয়া, যেটাকে আমরা বলি। সো আমাদের অ্যান্সারটা কি হবে? এশিয়া অ্যান্ড ওশেনিয়া। ঠিক আছে, তারপর আসো পরবর্তী প্রশ্নে। কোনটি মহাদেশ? মানে এর চেয়ে সহজ প্রশ্ন কিন্তু হয় না। দেখো, ওশেনিয়া, দক্ষিণ আফ্রিকা। দেখো, দক্ষিণ আফ্রিকা একটা কি দেশ, অস্ট্রেলিয়া একটা দেশ, নিউজিল্যান্ড একটা দেশ, বাট ওশেনিয়া সেটা কি? সেটা হচ্ছে আমাদের একটা মহাদেশ, কন্টিনেন্ট। ঠিক আছে, তারপর দেখেন পরবর্তী যে প্রশ্নটা, বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি? এই প্রশ্ন তুমি তোমার ছোট ভাই বোনকে জিজ্ঞাসা করলে পারবে। দেখো, 5, 6, 7, 8। এটা আমি তোমাদেরকে অ্যান্সার করতে বলবো না, এটা অ্যান্সার হবে কি 8। সর্বশেষ কি ছিল? ময়মনসিংহ। সর্বশেষ ছিল কোনটা? ময়মনসিংহ। ঠিক আছে, এগুলো একদম বেসিক তথ্য আমাদের, এগুলো আমাদের জানতে হবে। তারপর দেখেন এখানে, কোনটি ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ? আমরা জানি ওশেনিয়া মহাদেশে তুমি যখন তাকাবা খালি একটা দেশ তোমার চোখে পড়বে সবার আগে, সেটা কি? সেটা অবশ্যই অস্ট্রেলিয়া। তোমার সবাই কি পড়বে? অস্ট্রেলিয়া পড়বে। তারপর একটা দেশ দেখবে একদম লোনার একটা সাইডে, সেটা কি? সেটা হচ্ছে নিউজিল্যান্ড। কিন্তু সেটা কি অস্ট্রেলিয়ার চেয়ে বড়? অবশ্যই না। মাদাগাস্কার কি অস্ট্রেলিয়াতেই না? আর পাপুয়া নিউগিনি কি ছোট্ট বেশ কয়েকটা দ্বীপ নিয়ে গঠিত মাদাগাস্কার। এরপর দেখো, আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে কোনটি? আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে কোনটা? সেটা হচ্ছে কি ভূমধ্যসাগর বা মেডিটেরিয়ানিয়ান সি, যেটাকে আমরা বলি। ঠিক আছে, ভূমধ্যসাগর। ওকে, এটা আমাদের অ্যান্সার হবে। কারণ দেখো, এই যে লোহিত সাগর বলো, তারপর ধরো যে কৃষ্ণ সাগর বলো, কাস্পিয়ান সি। কাস্পিয়ান সি কি? এটা কাউকে পৃথকই করে না, এটা কি একটা লেক। ঠিক আছে, তুমি যদি অন্যগুলো জানো, দেখো তোমাদের কিন্তু আমি সবসময় বলি একটা সিস্টেম আছে, সেটা কি? মেথড অফ ডিডাকশন। মেথড অফ ডিডাকশন। মেথড অফ ডিডাকশন যখন তুমি ইউজ করতে পারবা, তখন কিন্তু তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। দেখো, কাস্পিয়ান কি? এটা লেক। এটা কোথায়? এটা কি মানে মিডল এশিয়াতে। ঠিক আছে, কৃষ্ণ সাগর, এটাও কি? এটা আমাদের কি আমাদের এশিয়া ইউরোপের সাথে কানেক্টেড। তারপর দেখো লোহিত সাগর, রেড সি, এটাও কি আমাদের এইখানে না, অবশ্যই মানে আফ্রিকা আর ইউরোপের সাথে মানে কানেক্ট করার মতো জিনিসটা না। ঠিক আছে, তোমার দেখো আফ্রিকা আর ইউরোপকে পৃথক কিন্তু একটা প্রণালী করেছে, সেটার নাম কি? জিব্রাল্টার প্রণালী। সো এটা কি ভূমধ্যসাগরের অঞ্চলে, মেডিটেরিয়ানিয়ান সি। ওকে, তারপর দেখো, নিম্নের মহাদেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম কোনটা? একটু আগে আমরা সলভ করে আসলাম। এই যে অপশন, এই অপশনের মধ্যে কি তুমি ওশেনিয়া পাচ্ছ না? কি পাচ্ছ? ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। অবশ্যই অ্যান্টার্কটিকা ছোট। অ্যান্টার্কটিকা কোথায়? এই যে তোমার পৃথিবীর ম্যাপটা, ম্যাপের এইখানে দেখবা এই যে কিছু বরফ জমে আছে। হ্যাঁ, এটাই কি আমাদের অ্যান্টার্কটিকা। ওকে, তারপর আসেন এখানে, বিশ্বের বৃহত্তম সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? এশিয়াতে না, ইউরোপে না, আফ্রিকাতে। ইয়েস, সাহারা মরুভূমি কোথায়? আমরা সবসময় দেখে এসেছি সাহারা কোথায়? আফ্রিকাতে। ঠিক আছে, তারপর দেখো এখানে নিচের কোনটি উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে বিচ্ছিন্ন করেছে? এটা কি পানামা খাল। তোমরা দেখো নাই যে এই যে পানামা খালের মধ্যে মাঝে মাঝে কি একটা টাইমে কি একটা জাহাজ আটকে গিয়েছিল না খালের মধ্যে? ঠিক আছে, সেই খালটার পরে কি হলো? অনেকদিন তোমার জ্যাম লেগেছিল, পুরো পৃথিবীর একটা বাণিজ্যিক একটা স্থবিরতা এসেছিল না? মনে আছে যে ইভার গ্রিন নামে যে একটা জাহাজ, অয়েল ট্যাঙ্কার, এভার গ্রিন নামে যে একটা অয়েল ট্যাঙ্কার আটকে ছিল, তখন কিন্তু কি মানে একটা বাণিজ্যে অনেক সমস্যা হয়েছিল। তারপর দেখো কিছু কিছু জিনিস কি তোমার ধরো যে তুমি যখন মানে একটু নিউজ পেপার বা টিভি দেখবা, এগুলো দেখবা যে তোমার বইয়ের সাথে সাথে হয়ে যায়। তারপর দেখো এখানে যে মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি? তুমি অপশন দেখেই বলতে পারবা। দেখো এখানে খনিজ, খনিজ কি মানুষ কি কাজ করতে পারে নাকি, এটা একটু ভাবো। তারপর দেখো জলবায়ু, মানুষ কি করতে পারে জলবায়ুর উপর? হাইয়েস্ট। ভূমিরূপ, মানুষের কতটুকু হাত আছে এখানে? হিমবাহ, তুমি একটু দেখতে পারবা যে এই যে জলবায়ু, ভূমিরূপ, হিমবাহ, এগুলো কি মোটামুটি এটা কি প্রাকৃতিক, তাই না জিনিসগুলো? মানুষের কিন্তু এগুলোর উপর আধিপত্য নাই ওইভাবে, কিন্তু এই যে খনিজ, খনিজের উপর কিন্তু আছে। অ্যান্সারটা কি হবে আমাদের? খনিজ। ওকে, তারপর একটু দেখেন এখানে, পেঙ্গুইন, অ্যালবাট্রাস পাখি কোন মহাদেশে দেখা যায়?
এগুলো কি, এগুলো অবশ্যই অ্যান্টার্কটিকাতে দেখা যায়। তোমরা দেখো না বিভিন্ন ব্লগ ব্লগ, ঠিক আছে, ঘুরতে যাচ্ছে যে পেঙ্গুইন, অ্যালবাট্রস এগুলো দেখা যাচ্ছে। এই ইউরোপে কি দেখা যাবে এগুলো? না। আফ্রিকাতে আছে না, ওশেনিয়াতে আছে না, এগুলো কি আমাদের অ্যান্টার্কটিকাতে আছে। তারপর দেখো এখানে পৃথিবীর কোন দেশকে সূর্য উদয়ের দেশ বলা হয়? সূর্যোদয় আমরা ছোটবেলা থেকে দেখে আসছে যে সূর্য কই থেকে উদয় হচ্ছে, এটা কি পূর্ব দিক থেকে, জাপান থেকে, ঠিক আছে। সূর্যোদয়ের দেশ কোনটা? জাপান। ওকে। তারপর দেখো যে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটা? পৃথিবীর বৃহত্তম মহাদেশ কি? বারবার আসতেছে। সবচেয়ে বড় কি? এশিয়া। সেকেন্ড কি? আফ্রিকা। সবচেয়ে ছোট কি? ওশেনিয়া। তারপর দেখেন বাংলাদেশের মোট সীমারেখা কত? বাংলাদেশের মোট সীমারেখা জিনিসটা কি সেটা তাকে বুঝতে হবে আমার, তাই না? দেখো এটা যদি বাংলাদেশের ম্যাপ হয়, ফার্স্ট দেখাচ্ছি আমি মোটামুটি করে। দেখো এটা যদি বাংলাদেশের ম্যাপ হয় তাহলে কি, এই যে তোমার এইখান থেকে এই পর্যন্ত যে আমাদের জায়গাটা, এই যে এইগুলো আমাদের এই যে এইভাবে যে তুমি এই দিক থেকে যা যা আছে, হ্যাঁ, এটাকে যদি তুমি যোগ করো, একদম সাবমিশন করো, সবগুলোকে সাবমিশন করো, তোমার যেটা আসবে সেটাই তোমার সীমারেখা, ঠিক আছে। সেটা কত টোটাল? সেটা 4712। এটা কিন্তু বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন রকমের অ্যান্সার আসে, কিন্তু এটা কিন্তু তোমার বইয়ে যেটা, তোমার কিন্তু এটা অ্যান্সার করতে হবে। বিভিন্ন বিসিএস পলো বা অনেক জায়গায় কিন্তু এই বইটাকে বেস ধরে, ঠিক আছে। সো আমরা কি দেখতে পাচ্ছি? 4712। এখান থেকে আরো দুইটা প্রশ্ন পারা সম্ভব। একটা হচ্ছে যে মায়ানমারের সাথে বাংলাদেশের টোটাল সীমারেখা কত, ঠিক আছে, সেটা কি 280। ওকে, এখানে তোমার টোটালটা আছে, এখানে মায়ানমারের সাথে আছে, ঠিক আছে। আর আমাদের উপকূলীয় কত? উপকূলীয় কি 711 কিলোমিটার। তাহলে দেখো মোটামুটি তুমি যদি এখন একটা ম্যাথ করতে দিই তোমাকে আমি, তাহলে ভারতের সাথে কত, এই দুইটাকে তুমি কি করবা? বাদ দিবা। এটা কার সাথে ছিল? মিয়ানমার। এটা কি? কোস্টাল। সো এইভাবে তোমার কয়েকটি এমসিকিউ কে মিলিয়ে ঝিলিয়ে পড়তে হবে, তাহলে তুমি ভালো মতো অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। তারপর দেখেন সামনে যাই, এখানে বাংলাদেশের অক্ষাংশ কত? আচ্ছা, এই জিনিসগুলো না ছোটবেলা থেকে খুব ভয় পাইতাম, ঠিক আছে, বা যে না বুঝলে কিন্তু খুব ঝামেলা। বাট তোমরা যেহেতু পড়ে আসছো, জাস্ট আগের দিনের রিভিশন একটা এমসিকিউ। সো এখানে দেখো কি, এটা তুমি দেখলেই তোমার মাথায় আসবে কোনটা, মানে এটা এতবার মুখস্থ করেছি, যেরকম যে 20 ডিগ্রি 34 মিনিট উত্তর হতে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ। এই যে অক্ষাংশ জিনিসটা, এগুলো হয়তো বা 26 ব্যাচ 27 ব্যাচ তোমরা ভয় পেও না, ভিডিওটা দেখলে তোমাদের জন্য আমি একদম ডিটেলসে ভিডিও বানাবো। বাট যেহেতু আমাদের 25 ব্যাচের জন্য আজকে বানাচ্ছি, সো এখানে এমসিকিউ, এটা হবে অ্যান্সার। তারপর দেখেন ভাষা, ধর্ম, বর্ণ ও সংস্কৃতি নিয়ে মানব ভূগোলের যে শাখা গঠিত হয় তার নাম কি? সেটা সাংস্কৃতিক ভূগোল, ঠিক আছে। দেখো তোমার যে ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ান, রেস, কালচার, এগুলো কি? এগুলো তো অবশ্যই তোমার কালচারাল এলিমেন্টস, ঠিক আছে। সো অ্যান্সারটা কি হবে? সাংস্কৃতিক ভূগোল। তারপর দেখো যুক্তরাজ্যের আইনসভার নাম কি? মানে কি ইউকের, ইউনাইটেড কিংডম, এটা আইনসভার নাম কি? এটা কি? পার্লামেন্ট, ঠিক আছে। তারপর দেখেন বাংলাদেশের উপর দিয়ে যে কোনো ভৌগোলিক রেখা বা যে ভৌগোলিক রেখাটা অতিক্রম করেছে, হ্যাঁ, তার নামটা কি আসলে? বাংলাদেশের উপর দিয়ে কি গিয়েছে? সেটা কি? কর্কট ক্রান্তি রেখা। আমরা কিন্তু আগেও পড়ে এসেছি, সেটা কি? 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখা। ওকে, এটা কি? আরেক নাম কি? কর্কট ক্রান্তি রেখা। তারপর দেখেন এখানে বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয় কত সালে? তোমাদের এখানে যে অপশনস 2001, 7, 11, 15, কোনোটাই নাই অপশনে। সর্বশেষ কবে হয়েছে? 2022 সালে, ঠিক আছে। আমাদের আদমশুমারি জিনিসটা তোমার হচ্ছে, দেখো প্রথম শুরু হয়েছিল কবে? 1973 সালে হয়েছিল, ঠিক আছে। তারপর কি 81, 91, 1, 11। তাহলে তো বলবা যে ভাই তাহলে তো 21 হওয়ার কথা, 21 কেন হইলো না? 21 হইলো না কারণ 21 করোনা ছিল, এই জন্য 22 হয়েছে। এন্ড একটা স্লাইড ব্যাপার কি, আদমশুমারির নাম কি চেঞ্জ হয়ে এখন কি হয়েছে? জনশুমারি, জনশুমারি। ওকে, এখানে দেখেন যে বাংলাদেশের সাথে মায়ানমারের সীমানা রেখার দৈর্ঘ্য কত? এটা আমি একটা কিন্তু দেখে আসলাম যে আমরা টোটালটা দেখলাম, তার সাথে কি আমরা মায়ানমারটা কি বিয়োগ করেছিলাম, সেটা কি 280 কিলোমিটার, ঠিক আছে। আর উপকূলীয় কত? 711 কিলোমিটার। এরপর দেখেন ময়মনসিংহ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তোমরা অনেকে দেখবে এখানে ময়মনসিংহে যারা আছো, ঠিক আছে, আমি একটু বলি যে আমি যখন ময়মনসিংহ ঘুরতে যাই, আমি স্পেশালি এই নদীর যে তীরেই ঘুরতে যাই, সেটার নাম কি? পুরাতন ব্রহ্মপুত্র, ঠিক আছে। তোমরা দেখবা যেখানে পার্ক আছে না, জয়নুল আবেদিন পার্ক, সেখানে কিন্তু আমি ঘুরতে যাই মাঝে মাঝে। সো একটা নস্টালজিয়া, একটা ফিলিংস আসলো আমার, হ্যাঁ, মনে পড়ে গেল যে আমি এখানে ঘুরতে যাই মাঝে মাঝে। তো এরপর দেখো রাজশাহী বিভাগের অন্তর্গত জেলা কোনগুলা? দেখো বগুড়া, জয়পুরহাট, হ্যাঁ এটা হয়। গাইবান্ধা, কুড়িগ্রাম, এই যে এখানে কিন্তু ধরা দিল না। এগুলো কি? এগুলো হচ্ছে রংপুরের। ওকে, এগুলো বেসিক জিনিসপত্র, হ্যাঁ, বাংলাদেশ নিয়ে তোমার বেসিক ধারণা থাকলে কিন্তু বুঝতে পারবে, এগুলো কিন্তু ইজিলি তুমি পারবা। এখানে অ্যান্সার হবে কি 1 আর 3। ওকে, এটা
তারপর আসো সামনে যাই আমরা। এখানে মানব ভূগোল বলতে আসলে কি বোঝায়? মানব গোষ্ঠী ও সম্প্রদায়ের অবস্থান নিয়ে আলোচনা। হ্যাঁ, অবশ্যই হয় এটা। মানুষের নানাবিধ কর্মকাণ্ড সম্পর্কে রীতিবদ্ধ আলোচনা। হ্যাঁ, এটাও কিন্তু হয়। আঞ্চলিক প্রেক্ষাপটে মানব এবং উৎস সংক্রান্ত বিষয়াবলী, এটাও হয়। গুড এনাফ, সবগুলাই হচ্ছে আমার। ওকে, তারপর দেখো এখানে মানব ভূগোলের জ্ঞান মানুষকে কি করে? পরিবেশ সম্পর্কে ধারণা দেয়, মানবজাতি সম্পর্কে ধারণা দেয়, অর্থনৈতিক ও সামাজিক ভাবে সচেতন করে। হ্যাঁ, অবভিয়াসলি সবগুলাই হবে অ্যান্সার। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের তোমরা যারা ভার্সিটি ইউনিটে পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু আমাদের একটা কোর্স আছে, অবশ্যই তোমরা দেখবা, ট্রাই করবা। আমাদের ভার্সিটি বিজয় বা ঢাবি বিজয়, মানে কি খ ইউনিট, তাই না? আমাদের কোর্স নিয়ে ডিটেল জানতে চাইলে তোমরা অবশ্যই আমাদের কাছে আসবে। আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে কথাবার্তা বলবা। এখন টাইম নষ্ট না করি, গুড বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, এইচএসসি 25 ব্যাচ। এখন তোমাদের নিয়ে আলোচনা করবো আমরা ভূগোল দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা। এটার একদম বোর্ডে আসা সকল এমসিকিউ প্লাস ইম্পর্টেন্ট যত এমসিকিউ আছে, ইনশাল্লাহ এখান থেকে তোমরা মোটামুটি 90% কমন পাবা। ঠিক আছে, তাহলে দেখো তোমরা সবাই একটা কাজ করবা। তোমরা আগেই আমি অ্যান্সার বলার আগে একটু যে টাইমটা দেবো তোমরা পজ করে নিজের একটা অ্যান্সারটা লিখবা, তারপর মিলাবা। এরকম করলে তোমার অনেক কিছু কিন্তু মাথায় থাকবে। ওকে, তো এখানে দেখো তোমরা কোন সম্পর্কটিকে কাম্য জনসংখ্যা বলা হয়। দেখো এখানে আমাদের অপশনে কি কি আছে? মানুষ ও বনজ সম্পদের ভারসাম্য, মানুষ ও ভূমির ভারসাম্য, মানুষ ও খনিজ সম্পদের ভারসাম্য, মানুষ ও শিল্পের ভারসাম্য। এখানে হচ্ছে আমাদের দেখো কাম্য জনসংখ্যা হচ্ছে কোনটা, মানে কোনটা আমাদের আকাঙ্ক্ষিত, আমরা চাই কোনটা, আমরা হচ্ছে মানুষ ও খনিজ সম্পদের যে ভারসাম্যটা সেটা হচ্ছে আমরা চাই। ঠিক আছে, সো এটা আমাদের কাম্য জনসংখ্যা বলা হয়। ওকে, তারপর এখানে দেখো যে কত বছর পর্যন্ত নারীদের সাধারণত প্রজনন ক্ষমতা থাকে। সো এখানে আমরা দেখো আমাদের মোটামুটি এখানে অপশনসগুলোকে কি আছে, 15 থেকে 49, 15 থেকে 52, 15 থেকে 55, 15 থেকে 57। সো আমরা সবাই জানি কি যে 15 থেকে 49 পর্যন্ত। তারপর কি যে স্টেজটা আসে তাকে কি বলা হয়? মেনোপজ। ঠিক আছে, সেই স্টেজ মেনোপজটা আসে তখন এরপরে কি সাধারণত কি সন্তান প্রজনন ক্ষমতাটা থাকে না। তারপর দেখো এখানে যে কোন সময় নারীদের মৃত্যু হার সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। নারীদের কিন্তু সবচেয়ে বেশি মৃত্যু হার কখন থাকে? দেখো প্রজননকালীন, শিশু বয়সে, মাঝ বয়সে, কিশোর বয়সে। তো এখানে কিন্তু তুমি ইজিলি বের করে ফেলতে পারবে। দেখো শিশু বয়সে তো হবেই না, মাঝ বয়সেও হবে না, কিশোর বয়সেও হবে না, কিশোর তো না কিশোরী হয়, তাই না? সেখানে কি প্রজননকালীন। ওকে, ইউজুয়ালি আসলে নারীরা তোমার বাচ্চা প্রজনন করার টাইমে একটু ম্যাক্সিমাম তোমার হচ্ছে এরকম হয়। তারপর দেখো যে কোনটি অভিগমনের বিকর্ষণমূলক কারণ। সেখানে আসলে আমরা অপশনটা দেখি যে সামাজিক নিরাপত্তাগত সুবিধা, কর্মসংস্থানের সুবিধা, আত্মীয় স্বজনের নৈকট্য লাভ, অর্থনৈতিক মন্দা। দেখো বিকর্ষণমূলক কোনটা হবে? তুমি কখন অভিগমন করবা? তোমার জন্য একটা ভালো জব অপরচুনিটি থাকতে পারে, তাই না? তোমার সামাজিক নিরাপত্তা থাকতে পারে। মানুষ কি দেখো ফিনল্যান্ড এসব দেশে কেন যায়? ওয়েলফেয়ার স্টেট, তাই তো? তোমার সামাজিক নিরাপত্তা আছে, হ্যাঁ এইসব। কিন্তু এখানে তোমার বিকর্ষণমূলক, তোমার হচ্ছে তোমার অ্যাট্রাক্ট করবা না কেন? এই যে অর্থনৈতিক মন্দা, ইকোনমিক ডিপ্রেশন, এরকম যখন হয় তখন কিন্তু কি বিকর্ষণমূলক হয়ে যায় ব্যাপারটা। তারপর দেখো এখানে অভিগমনের আকর্ষণমূলক কারণ কোনটা। দেখো অভিগমনের আকর্ষণমূলক কারণ কোনটা হইতে পারে, এটা পরে বুঝতে পারবা। যে কারণে তুমি একটা জায়গা থেকে ছেড়ে আরেকটা জায়গায় যাবা সেটাই কি তোমার আকর্ষণমূলক কারণ। আর যে কারণে তুমি যেতে চাও না সেটাই কি বিকর্ষণমূলক। তো এখানে দেখো অ্যান্সার সাম্প্রদায়িক বৈষম্য, এটা তো হবে না। অর্থনৈতিক মন্দা হবে না, নেগেটিভ। প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি, এটাও হবে না। তাহলে কি একটাই আছে, সম্পদ প্রাপ্তিমূলক ব্যক্তিগত সুবিধা, এটা হলে কিন্তু কি আকর্ষণমূলক কারণ হবে অভিগমনের। ঠিক আছে, একটি দেশকে ওই দেশের আয়তন দিয়ে ভাগ করলে পাওয়া যাবে জনসংখ্যা কি। তুমি দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তুমি এখানে তোমার যে দেশের তোমার যে জনসংখ্যা আছে, ঠিক আছে, এটা তুমি আয়তন দিয়ে ভাগ করবা, কি পাবো আমরা? ঘনত্ব পাবো আসলে। ঠিক আছে, একটা জায়গায় কি বাংলাদেশের মোটামুটি ঘনত্ব কি 1000 প্লাস মাইনাস, এরকম ধরো যে 1000 প্লাস মাইনাস কি আমাদের জনসংখ্যার যে ঘনত্বটা পার কিলোমিটার এলাকায় যত মানুষ বসবাস করে। ঠিক আছে, তারপর দেখেন এখানে কোন ধরনের অঞ্চলে সাধারণত জন্মহার বেশি। দেখো আমরা অপশন একটু দেখি, শহর অঞ্চল, নগর অঞ্চল, গ্রাম্য এলাকা, পাহাড় ও বনাঞ্চল। দেখো এখানে তোমার কোন অঞ্চলে মানুষ বেশি তোমার সুখে শান্তিতে আছে সেখানে কিন্তু বেশি হবে প্রজনন হারটা। ঠিক আছে, এখানে আমরা দেখি, দেখো শহরের মানুষ কিন্তু সুখে নাই, নগরেও নাই, পাহাড় ও বনাঞ্চলেও কিন্তু মানুষজনের কি একটা স্ট্রাগল আছে। বাট গ্রামে কি, গ্রামের মানুষ কিন্তু সবচেয়ে সুখে শান্তিতে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু জন্মহারটা বেশি হয়। ঠিক আছে, সেটা কি হবে? গ্রাম এলাকাতে। আচ্ছা, তারপর এখানে দেখো যে কোনো দেশের মোট জনসংখ্যা এবং মোট জমির পরিমাণের অনুপাতকে আমরা কি বলতে পারি, সেইটাই কি আমাদের দেখো আমরা কি দেখতে পাচ্ছি, মোট জনসংখ্যা আর কি মোট জমির পরিমাণ। ধরো বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে 20 কোটি। ঠিক আছে, 20 কোটি। এখানে বাংলাদেশের তোমার আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। তাহলে তুমি এইখানে যেটা পাবা
সেটাকে আমরা কি বলি, সেটা কি আমাদের জনসংখ্যার ঘনত্বটা, ঠিক আছে, যে আসলে পার স্কোয়ার কিলোমিটারসে কত মানুষ বসবাস করছে, ঠিক আছে। তারপর এখানে দেখো যে জনমিতিক ট্রানজিশনাল তত্ত্বে বাংলাদেশের প্রারম্ভিক সম্প্রসারণশীল স্তরে অবস্থানের কারণটা কি আসলে। দেখো এখানে প্রথমত জনমিতিক ট্রানজিশনাল তত্ত্ব যেটা, এটা তোমার সিকিউর জন্য কিন্তু ভালো মতো পারতে হবে। সিকিউতে কিন্তু এটা 5 স্টার টপিক, এটা মাস্ট আসবে। আমি যে গাইডলাইন দিয়েছি সেখানে কিন্তু বলেছে তোমার কিন্তু এটা পড়তে হবে, ঠিক আছে। সো এইখানে বাংলাদেশের অবস্থানটা কিন্তু একটু উপরে যাচ্ছে আস্তে আস্তে। কেন, সে কারণটা কি দেখো তো, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, খাদ্য ঘাটতি হ্রাস, মাথাপিছু আয় বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এটা কি হয় আমাদের চিকিৎসা ব্যবস্থার যে উন্নয়নটা, সেটা হওয়ার কারণে কিন্তু বাংলাদেশের অবস্থানটা একটু আস্তে আস্তে কি উপরে উঠছে। তারপর আসো আমরা একটু সামনে যাই। এখানে বাংলাদেশের সবচেয়ে কম বস্তি কোন এলাকায়, মানে কোন জেলায় ঘনবস্তি, মানে সবচেয়ে বস্তি বলতে কি কম ঘনবস্তি বোঝাচ্ছে এখানে, যে মানে সবচেয়ে কম মানুষ বসবাস করে কোন জায়গায়, সেটা কি হবে অবশ্যই বান্দরবান। সবচেয়ে বেশি হবে কোথায়, বেশি হবে সবচেয়ে বেশি কোন জেলায়, সেটা কি ঢাকা জেলায়। বিভাগ কোনটা, বিভাগও কি এই যে ঢাকা। তারপর যদি তোমার বলে সরি বিভাগও ঢাকা, মানে বেশি, সবচেয়ে কম কোন বিভাগে, সেটা হবে কি বরিশাল। ওকে, সো এগুলো একটু মাথায় রাখতে হবে আমাদের। ওকে, তারপর দেখো সামনে যাচ্ছি, জনসংখ্যার জনমিতিক বৈশিষ্ট্য কোনটি। এখানে আসলে আমরা দেখি অভিগমন, বসতবাড়ি তৈরি, অর্থ উপার্জন, স্কুলে যাওয়া। এটা কিন্তু অভিগমনই কিন্তু আমাদের একমাত্র এখানে জনমিতিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, বাকিগুলো কিন্তু হয় না, ঠিক আছে। এগুলো একটু দেখবা। তারপর দেখো জনমিতিক ট্রানজিশনাল মডেল কত সালে উপস্থাপন করা হয়। এটা কিন্তু উপস্থাপন করা হয়েছিল কত সালে, 1929 সালে। ওই টাইমটা কোন টাইম, ওই টাইমটা হচ্ছে তোমার যে যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক মন্দা হয়েছিল, ডিপ্রেশন, ইকোনমিক যে ডিপ্রেশনটা, ইকোনমিক ডিপ্রেশন, সেই টাইমে কিন্তু মডেলটা দিয়েছিল। মডেলটা কে দিয়েছিল আসো আমরা এখন দেখি, এটাও কিন্তু এসেছে পরীক্ষাতে। জনমিতিক ট্রানজিশনাল মডেলের ব্যাখ্যাকারক কে, সেটা কে ওয়ারেন থমসন, ঠিক আছে। তিনি ওই টাইমটাতে ইকোনমিক যে ডিপ্রেশনটা ছিল 1929-এর, সেটাকে তিনি কাটিয়ে ওঠার জন্য এই থিওরিটা দিয়েছিল। তারপর দেখেন বাংলাদেশের জনসংখ্যা বন্টনের প্রাকৃতিক নিয়ামক কোনটি। এর মধ্যে দেখো খনিজ সম্পদ, বনজ সম্পদ, জলবায়ু, সাংস্কৃতিক প্রভাব। জনসংখ্যা বন্টনের মানে হচ্ছে তোমার জনসংখ্যা কোথায় কম হবে কোথায় বেশি হবে। এটা কেমন, ধরো পাহাড়ি অঞ্চল, পাহাড়ি অঞ্চলে তোমার অবশ্যই জনসংখ্যার হারটা কি কম থাকবে, মানুষ সেখানে থাকতে চাবে না, বা মানুষের সেখানে কি প্রজনন হারটাও কম। তারপর দেখো যেটা কি সমুদ্রের উপকূলীয়, সেখানে একটু কম হবে। কিন্তু নাতিশীতোষ্ণ এলাকা, সেখানে তোমার বৃষ্টিও কম হয়, তোমার ঝড় হয় কম, গরমও পড়ে কম, এই সমস্ত জায়গায় কিন্তু দেখবা কি সবচেয়ে বেশি হবে। সো জলবায়ুটাই কিন্তু একমাত্র নিয়ামক এখানে। তারপর দেখেন জনসংখ্যা বৃদ্ধির জন্য কোনটির উপর বিরূপ প্রভাব পড়ে না। এখানে দেখি আমরা জনস্বাস্থ্য, বাসস্থান, জনশক্তি রপ্তানি, আবাদযোগ্য জমি। এটা তুমি বুঝতেই পারতেছো, তাই না। তোমার দেখো জনশক্তি রপ্তানি করলে তোমার তো ভালো, আরো তোমার জনসংখ্যা যত বাড়তেছে তুমি বেশি বেশি পাঠিয়ে দিতে পারবা, এখানে বিরোধ প্রভাব পড়তেছে না। কিন্তু জনস্বাস্থ্যে কি পড়বে, বাসস্থানে পড়বে, আবাদযোগ্য জমি কিন্তু কমে যাবে। তারপর এখানে দেখো যে বান্দরবান কোন জনবসতি অঞ্চলের অন্তর্ভুক্ত। বান্দরবান দেখো এখানে নিবিড়, নাতি নিবিড়, নাতি বিরল, এটা কি অতি বিরল। তোমাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই নিবিড়, নাতি নিবিড়, অতি বিরল এগুলো একটু ডিটেলসে পড়ে যাবে। এখন আসলে আমি এমসিকিউ এত একটা মানে টাইম স্টেজের মধ্যে আছে, সবকিছু আলোচনা করতে পারছি না, ঠিক আছে। তারপর দেখো যে জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝায় আসলে। জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝায়, জনসংখ্যার অবস্থানগত বিস্তৃতি, মোট জনসংখ্যা, জনবসতি নিবিড়তা, নারী পুরুষের অনুপাত। এটা কি হবে জনবসতি নিবিড়তা, মানে হচ্ছে কি তোমার একটা নির্দিষ্ট জায়গার মধ্যে, হ্যাঁ ধরো একটা পার স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে, পার স্কোয়ার কিলোমিটার কেমন, এদিকে 1 কিলোমিটার, এদিকে 1 কিলোমিটার, এদিকে ধরো 1 কিলোমিটার, এদিকে 1 কিলোমিটার, ঠিক আছে। তো এখানে তোমার পার স্কোয়ার কিলোমিটারের মধ্যে কতজন মানুষ বসবাস করতেছে, ধরো এখানে এখানে মানুষ আসতেছে, মানুষ আসতেছে, এখানে মানুষ আছে, সো এরকম। ওকে, জনবসতি নিবিড়তা বলি এটাকে আমরা। তারপর দেখো যে উন্নয়নশীল দেশসমূহে জনসংখ্যা বৃদ্ধির কারণটা কি। এখানে আমরা একটা অপশনটা দেখি, উচ্চ মৃত্যুহার, তারপর দেখো উচ্চ জন্মহার, কম মৃত্যুহার। তাহলে দেখো এখানে জনসংখ্যা বৃদ্ধির কারণ উন্নয়নশীল দেশগুলা মানে কারা, আমরা। এখানে মৃত্যুহারও কি বেশি অবশ্যই, তারপর কি কম মৃত্যুহার এটাও হয়, কিন্তু উচ্চ জন্মহার এটা কিন্তু আসলে জনসংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে মধ্যে পড়ে না, ঠিক আছে। তো তোমার অ্যান্সার হবে কি এই দুইটা। এরপর দেখো এখানে কোন এলাকার জনসংখ্যা পরিবর্তন নিম্নের কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো এখানে অপশনে কি আছে, জন্মহার, মৃত্যুহার, অভিগমন, ঠিক আছে। সো আমরা দেখতে পাই কি জন্মহারের উপর তো অবশ্যই ডিপেন্ডেন্ট হয়, মৃত্যুহারের উপরও কিন্তু ডিপেন্ডেন্ট হয়, অভিগমনের উপর অবশ্যই হয়। অন্য এলাকা থেকে যদি আসে, অন্য এলাকা থেকে যদি চলে যায়, তাহলে তো অবশ্যই তুমি এটাকে হবে। সো এই তিনটে আমাদের অ্যান্সার হবে।
তারপর দেখো এখানে যে বর্তমান বিশ্বে অভিগমনের ক্ষেত্রে যে কারণ অধিক গ্রহণযোগ্য সেটা কি? উচ্চশিক্ষা। অবশ্যই তুমি যদি এখানে ভালো মতো পড়াশোনা করতেছো, তোমাকে যদি বলা হয় যে একটা উন্নত বিশ্বে ইউএসএ তে বা হচ্ছে তোমার ইউরোপের কোনো একটা দেশে দিচ্ছি আমি তোমাকে পড়তে যাওয়ার একটা সুযোগ, তুমি কিন্তু অবশ্যই লুফে নিবা। উন্নত জীবনযাপন, সেম ওয়েস্টার্ন লাইফ, উচ্চ মজুরি, অবশ্যই। তো এখানে কি এই আমাদের সবগুলো অ্যান্সারের মধ্যে পড়ে। তারপর এখানে দেখেন যে অভিগমন নির্ভর করে সরকারের নীতির উপর, নিজের চাহিদার উপর, পরিবারের সুযোগ সুবিধার উপর। এখানে দেখো আমাদের কি নিজের চাহিদার উপর আর পরিবারের কি সুযোগ সুবিধার উপর। সরকারের নীতির উপর কিন্তু এটা ডিপেন্ডেন্সি নাই, কারণ তুমি দেখতে পারবে যে মানুষজন কিন্তু বাইরে চলে যাচ্ছে, এখানে কিন্তু গভর্নমেন্ট ইন্টারভেনশন খুব বেশি নাই। তুমি একটা ভালো জব করবা, চলে যাচ্ছ, গভর্নমেন্ট ইন্টারভেনশন হতে পারে মানে স্পেসিফিক একটা দুইটা কেসে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি এই দুইটা জিনিস কি নিজের সুবিধা মানে পারিবারিক যে চাহিদা, এই জিনিসপত্র বেশি ইম্পর্টেন্ট। বাংলাদেশের ঘনবস্তিযুক্ত অঞ্চলের জেলাগুলো কোনগুলা? দেখো কোন জেলাগুলোতে বেশি ঘনবস্তি। এখানে দেখেন যে ঢাকা, নরসিংদী, রংপুর, অবশ্যই ঢাকা আছে মানে এটা হবে, রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ এইগুলোও কিন্তু হবে। সাতক্ষীরা, দেখো আমি তোমাকে একটু আগে বলছিলাম যে কোস্টাল এলাকা বা উপকূলীয় এলাকা, সেখানে কিন্তু মানুষজন কম থাকে অবশ্যই, তাই না? সো এটা কি হবে না, ক্যান্সেল হবে কি 1 আর 2, ঠিক আছে। তারপর দেখেন জরিনা অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে শহরে এসে পোশাক শিল্প কারখানায় চাকরি নিলেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করলেন, এতে তার অর্থনৈতিক সংকট কেটে গেল। উদ্দীপকে কোন ধরনের অভিগমন ঘটেছে এখানে? এখানে দেখো গ্রাম থেকে শহর মানে কি নিজের দেশের মধ্যে আছে, এটা কি হবে? অভ্যন্তরীণ অভিগমন, ঠিক আছে। তারপর দেখেন জরিনা এই সেম উদ্দীপক উক্ত অভিগমনের প্রভাব ফেলে কিসের উপর? এই যে উক্ত যে অভিগমনটা, এটার উপর প্রভাবটা কি হইতে পারে? দেখো জনসংখ্যার উপর অবশ্যই পড়বে, সামাজিক অবস্থার উপর পড়তে পারে, অর্থনীতির উপরও পড়তে পারে, ঠিক আছে। তো এখানে আমাদের অ্যান্সার কি মোটামুটি সবগুলাই হয়। তারপর দেখেন যে ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের সুমি অস্ট্রেলিয়ান নাগরিক বাংলাদেশি বংশোদ্ভূত ইমতিয়াজের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে অস্ট্রেলিয়া পার্থে পাড়ি জমায়, এখানে কোন ধরনের অভিগমন হয়েছে? এটা তো অবশ্যই কি আন্তর্জাতিক অভিগমন, তাই না? সে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া চলে গেছে। তারপর দেখো এখানে ফেসবুকে সেম উদ্দীপক জনাব ইমতিয়াজ যে দেশের নাগরিক সে দেশটির জনমেট্রিক ট্রানজিশনাল মডেলের তৃতীয় স্তরে অবস্থানের কারণ কি? তাদের অবস্থানের কারণটা হচ্ছে দেখো মৃত্যু হার নিচের স্তরে স্থির থাকে, তারপরে কি মৃত্যু হার কমতে থাকে, জন্মহার কমতে থাকে। এইখানে হচ্ছে আমাদের কি হবে? মৃত্যু হার নিচের স্তরে স্থির থাকে, এটা হবে অ্যান্সার। আর কি জন্মহার কমতে থাকে, সো এখানে অস্ট্রেলিয়ার আলোচনাটা আছে আমাদের বইয়ে। আর মৃত্যু হার কমতে থাকে এটা কিন্তু হয় না আসলে, ঠিক আছে। সো এখানে তোমার মানে মৃত্যু হার তো আসলে তোমার মানে ইয়া না, মানে তোমার ধরো যেটা থেকে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, মানে তোমার ধরো যেটা যে কোনো টাইমে যে কোনো রকম হতে পারে। তারপর এখানে দেখো 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মৃত্যু হার কমে আসলেও জন্মহারটা বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। মৃত্যু হারটা কমলেও কি জন্মহারটা বৃদ্ধি পেয়েছে। এখানে দেখো উক্ত বৈশিষ্ট্য অনুযায়ী জনমিত্রিক ট্রানজিশনাল মডেলে বাংলাদেশের অবস্থান কোন স্তরে? এখানে কিন্তু বাংলাদেশের অবস্থানটা তোমার দেখতে হবে। দেখো ঠিক আছে 1 2 3 4, এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মৃত্যু হার কমে আসলে জন্মহার বৃদ্ধি পাচ্ছে। তো এরকম সিচুয়েশন যখন থাকে মৃত্যু হার কমে আসে এবং কি জন্মহারটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি আমাদের কি জনসংখ্যার দেখো বুড়া মানুষ কি বাড়তেছে, ঠিক আছে, বুড়া মানুষ কি তোমার বাড়তেছে এইভাবে। আর তোমার এখানে কি জন্মহারটা তোমার কি এখানে জন্মহারও বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, মানে শিশু বাড়তেছে। তার মানে কি আমরা এখানে হবে আমাদের কোনটা দ্বিতীয় স্তর হবে, ঠিক আছে। তারপর আসলে আমরা একটু যাই সেম উদ্দীপকে যে উক্ত পর্যায়ে অবস্থানের কারণে বাংলাদেশ আসলে কোন ধরনের দেশ? উন্নয়নশীল দেশ, এটা কি ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি। তারপরে অর্থনৈতিক দিক থেকে অনুন্নত মানে কি অর্থনৈতিক আমাদের ইকোনমিটা কিন্তু আন্ডার ডেভেলপড এখনো, ঠিক আছে। সো অ্যান্সার হবে কি এই দুইটা। তারপর দেখেন যে দিনজু বা লিনজু কিছু একটা নাম ছিল, এখানে লিনজু ছিল মেবি। লিনজু নেত্রকোনার একটি গ্রামীণ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সাভারের একটি গার্মেন্টসের চাকরি নিয়েছে, সেখানে সে বস্তি করেছে। এখানে কোন ধরনের অভিগমন? এটা কি সে কি পল্লী থেকে কি আসলো, সে হচ্ছে কি নগরে আসলো, সে নগর অঞ্চলে আসলো, ঠিক আছে। সো এখানে কি হবে পল্লী থেকে নগর, ওকে। এখন কি পল্লী থেকে পল্লী না, নগর থেকে পল্লী না, নগর থেকে নগর না, সেটা কি পল্লী থেকে নগরে আসতেছে। দেখো এখানে লিনজুর অভিগমনের মানে হচ্ছে কিরকম, এটা কোন ধরনের অভিগমন? এটা কি অবশ্যই কি অভ্যন্তরীণ অভিগমন, আকর্ষণজনিত অবশ্যই। কেন? সে গ্রামের কলেজ থেকে পড়েছে, সে গ্রামের যে একটা উন্নত লাইফস্টাইল জন্য এসেছে, সেটা কি হবে আকর্ষণজনিত, বিকশনজনিত কিন্তু অবশ্যই না। অ্যান্সার কি হবে ক। তারপর দেখেন গৌতম দেওয়ান উচ্চশিক্ষা লাভের জন্য বান্দরবান থেকে ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এখানে সে ঢাকার স্থানীয় ছেলে এবং একই বিষয়ের সহপাঠী জামাল খাদের লাখে তার সাথে সাথে খুব ভালো বন্ধুত্ব হয়, দুজনের পড়াশোনা খুব ভালো হয়। উদ্দীপকে জামাল খান কোন অঞ্চলে বলে তুমি মনে করো, ঠিক আছে। এখানে দেখো এখানে আমাদের বুঝতে হবে আসলে কোন অঞ্চলে হইতে পারে সে। দেখো জামাল খান কি, জামাল খান তো অবশ্যই কি মানে পাহাড়ি অঞ্চলের না, ঠিক আছে। কারণ কি তোমার এখানে গৌতমকে মিন করেছে কি
বান্দরবান থেকে এসেছে সে, ঠিক আছে। তার মানে যে জামাল খান, ঠিক আছে, জামাল খানকে সে অবশ্যই কি, আমি দেখো আমি যদি ম্যাপটা একটু দেখাই তোমাকে। সো এই পাহাড়ি এলাকা একজনকে তোমার ইন্ডিকেশন দিয়ে দিয়েছে, তার মানে জামাল খান কি আমাদের কোনো সমতল টাইপ হবে। তাহলে এখানে দেখো আমাদের কি হয়েছে, নিবিড় জনবসতি অঞ্চল, অঞ্চল অতি নিবিড় জনবসতি অঞ্চল, বিরল জনবসতি অঞ্চল, অতি বিরল। তো এখানে আমাদের কি হবে, অতি নিবিড় হবে। কেন? কারণ তারটা মিন করেছে কি, তারটা হচ্ছে মিন করেছে সে সমতলের মানুষ, ঠিক আছে, এই অঞ্চলটার মানুষ, বা যেখানে তোমার জনসংখ্যা নর্মাল ভাবে আছে, ঠিক আছে। তার মানে কি হবে, অতি নিবিড় জনবসতি অঞ্চল। ওকে, তারপর দেখো এখানে গৌতম দেওয়ানের বাড়ি যে জনবসতি অঞ্চলের অন্তর্গত, তার পেছনের যৌক্তিক কারণটা কি? এখানে যৌক্তিক কারণটা হচ্ছে আমরা দেখতে পাই এখানে দেখো ভৌগোলিক প্রতিবন্ধকতা আছে এখানে, তারপর আছে কি অনুর্বর মৃত্তিকা, তারপর হচ্ছে কি অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। তুমি যদি আমাদের পার্বত্য অঞ্চলটা দেখো একবার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, সেখানে কি অবশ্যই ভৌগোলিক প্রতিবন্ধকতা আছে, অনুর্বর মৃত্তিকা আছে, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আছে। মানে এখানে কি খুবই সবকিছু টাফ খুব। তো অ্যান্সার কি এইটা হবে, ঠিক আছে। সো তোমরা যারা ঢাকা ভার্সিটি খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তোমরা অবশ্যই আমাদের বি ইউনিট কোর্সের ডিটেলসটা দেখতে পারো, কমেন্টে দিয়ে রাখবো বা ডিসক্রিপশন দিয়ে রাখবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। এখন আমরা আলোচনা করব ভূগোল দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায় কৃষি, এই চ্যাপ্টার থেকে আসা সকল এমসিকিউ নিয়ে। অ্যান্ড ইনশাল্লাহ তোমরা এই পরীক্ষায়ও এখান থেকে অনেক কমন পাবা, ঠিক আছে, প্রায় 90% দেখবো যে এখান থেকে কমন পাচ্ছ। দেখো, বিশ্বের সর্বোচ্চ গম উৎপাদনকারী দেশ কোনটি? ঠিক আছে, বিশ্বের সর্বোচ্চ গম উৎপাদনকারী দেশ কোনটি? এখান থেকে অপশনে কি আছে, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি। আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে চীন, ঠিক আছে, অ্যান্সারটা কি হবে? চীন। ওকে, এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম কোশ্চেনই তোমার হচ্ছে যে তোমার ইয়ে বেসড, তোমার হচ্ছে ইনফরমেটিভ। ওকে, তারপর দেখো গবাদি পশু পালনে বিশ্বের প্রথম দেশ কোনটা? গবাদি পশু পালনে বিশ্বের প্রথম দেশ কোনটা? গবাদি পশু পালনে বিশ্বের প্রথম দেশ কোনটা? দেখো এখানে অপশনে কি কি আছে, চীন, এখানে একটু ভারত হবে, চীন, ভারত, ব্রাজিল, যুক্তরাষ্ট্র। তো এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? গবাদি পশু পালনে কিন্তু ভারত হবে, ঠিক আছে। তারপর দেখো এখানে মেষ পালনে বিশ্বের কোন দেশ প্রথম? ওকে, মেষ পালনে কোন দেশ প্রথম? এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? এখানে অ্যান্সারটা হবে দেখো ভারত, অস্ট্রেলিয়া, চীন, যুক্তরাষ্ট্র, এখানে হবে চীন। সো এই জিনিসগুলো কিন্তু তুমি চাইলেও মানে বুঝে পড়ার সুযোগটা একটু কম, বাট তোমার একটু মুখস্থ করতে হবে, কিছু কিছু জিনিস তো মুখস্থ করতে হয় আসলে। তারপর দেখো এখানে কোন দেশ ছাগল পালনে বিশ্বে প্রথম? ছাগল পালনে প্রথম কোনটা? চীন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ। অ্যান্সারটা হবে কি? পাকিস্তান, ঠিক আছে। তোমরা দেখো না ওই যে মুস্কান, তারপর হচ্ছে একটা ছেলে, কি নাম ভুলে গেলাম আমি, হচ্ছে ভিডিও বানায় ব্লগ করে পাকিস্তানে, ওরাও কিন্তু মানে ওই দেশেরই। তারপর দেখো এখানে আমাদের কোন মহাদেশে মহিষ পালন করা হয় না? কোন মহাদেশে মহিষ পালন করা হয় না? দেখো এখানে অপশনে কি কি আছে, এখানে অপশনে আমরা কি পাচ্ছি, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ঠিক আছে। আমরা কিন্তু জানি যে উত্তর আমেরিকাতে, ঠিক আছে, এখানে কি কোনো ধরনের মহিষ পালন করা হয় না। উত্তর আমেরিকা কোনটা? এই যে তোমার ধরো যে এই যে ইউএস বা কানাডা, মেক্সিকো, এই যে পার্টটা, হ্যাঁ। তারপর হচ্ছে এদিকে তোমার হচ্ছে তোমার কি বলে দক্ষিণ আমেরিকা। সো এই যে পার্টটা, ইউএসএ বলো, কানাডা বলো, মেক্সিকো বলো, এখানে কিন্তু কোনো মহিষ পালন করা হয় না, ঠিক আছে। এটা কি মানে দুইটা হচ্ছে তোমার মুরগির লেগ পিসের মতো হয়ে গেছে, তাই না? আচ্ছা দেখো এরপরে সামনে যাই আমরা। পৃথিবীর প্রধান গম উৎপাদনকারী দেশ কোনটি? প্রধান গম উৎপাদনকারী দেশ দেখো এখানে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ভারত, গণচীন। এটা কি গণচীন হবে, ঠিক আছে। এই গণচীন এরা কিন্তু কি তোমার সবচেয়ে বেশি তোমার কি গম উৎপাদন করে, মানে চীন যেটা মেইনলি চীন দেশটা। তারপর দেখো মানুষের আদিমতম পেশা কি? মানুষের আদিমতম পেশা এখানে দেখো কৃষি। মানুষ কিন্তু প্রথমে কি করতো? প্রথমে তারা কি খাবার কালেক্ট করতো, ঠিক আছে, খাবার কালেক্ট করতো। আর তোমার কি হয়েছে দেখো ওই সোসাইটিকে কি বলা হতো? একদম প্রাচীন সোসাইটি সমাজ কি হান্টার গ্যাদারার সোসাইটি, ঠিক আছে। হান্টার গ্যাদারার সোসাইটি তারা কি করতো? আসলে তারা হান্টিং করতো, মানে পশু পাখিকে মারতো, খেতো, তারপর খাবার কালেক্ট করতো। তারপর আস্তে আস্তে কি করলো? কৃষি। সেই কৃষি থেকে তোমার কৃষি বিপ্লব থেকে কি হলো? শিল্প বিপ্লব হলো। তারপরে এই শিল্প বিপ্লবের পরেই কিন্তু এই যে চিকিৎসা বা সেবা বলো, এসব কিন্তু শিল্প বিপ্লবেরই একটা অবদান, ঠিক আছে। তারপর দেখো আমরা একটু সামনে যদি যাই, এখানে দেখতে পাবা কি কৃষিকাজের প্রাকৃতিক নিয়ামক কোনটি? দেখো এখানে অপশন কি, শ্রমিক, মূলধন, মৃত্তিকা, পরিবহন। মৃত্তিকা কি? মাটি। সো এখানে কিন্তু একমাত্র প্রাকৃতিক নিয়ামক আমরা দেখতে পাচ্ছি কোনটা? এটা হচ্ছে মাটি হবে। শ্রমিক কি? সেটা কি প্রাকৃতিক না? মূলধন প্রাকৃতিক না? পরিবহনও প্রাকৃতিক না। তারপর দেখো এখানে কৃষিকাজ কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড? এটা কিন্তু আমরা তোমাকে একটু আগেই বললাম যে একদম প্রথম লেভেলের, একদম ইনিশিয়াল লেভেলের, কিন্তু এটা কি হবে? প্রথম পর্যায়ের। কৃষিকাজ কিন্তু একদম প্রথম পর্যায়ের একটা প্রাকৃতিক কর্মকাণ্ড। তারপর দেখো এখানে তোমার আছে কি যে ধানের বৈজ্ঞানিক নাম কি? ধানের বৈজ্ঞানিক নাম আমরা একদম ছোটবেলা থেকে পড়তেছি, ঠিক আছে। সেটা কি? অরাইজা স্যাটিভা, ঠিক আছে। এই ধানের বৈজ্ঞানিক নাম কি? অরাইজা স্যাটিভা।
এটা হচ্ছে ধানের বৈজ্ঞানিক নাম, ঠিক আছে। তারপর দেখো বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটা। দেখো অর্থকরী ফসল কিন্তু একটা সুন্দর ইংলিশটা আমাদের, যারা ইংলিশ ভার্সনে কি যদি ভিডিওটা দেখো সেটা হচ্ছে কি ক্যাশ ক্রপস, ঠিক আছে। সেটা কি ক্যাশ ক্রপস, ঠিক আছে। সেটা কি তোমার হচ্ছে পাট, মানে কি যেগুলো তোমার যে ফসলগুলো তোমাকে মানে হচ্ছে তোমার এনে দেবে, কি বলে তোমার অর্থ এনে দেবে, ঠিক আছে। মানে স্টেপল ফুড না, যেটা আমরা যেটাকে স্টেপল ফুড বলি না। তারপর দেখো চা কোন দেশের জাতীয় পানীয়। চা কিন্তু তোমার জার্মানি, দেখো জাপান, ইংল্যান্ড, চীন। এই দেখো আমরা কি পড়ি নাই যে চা চিনি এগুলো কি তোমার হচ্ছে চীন থেকে আসছে, ঠিক আছে। চা বলো, তারপর হচ্ছে চিনি বলো, এগুলো কি চীনা শব্দ, তার মানে এগুলো কি চীন হবে। চা রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটা। চা রপ্তানিতে শীর্ষ দেশ কিন্তু চীন, ঠিক আছে। এটা যেটা বলে আসলাম, এটা ভারত হবে না, কেনিয়া হবে না, শ্রীলঙ্কা হবে না এটা। তারপর দেখো এখানে কোন কৃষি ব্যবস্থায় একই ভূমিতে বাণিজ্যিক পশুপালন ও শস্য চাষ উভয় একসাথে হয়ে থাকে। এখানে দেখো বাগিচা কৃষি, মিশ্র কৃষি, আন্তঃকৃষি, ট্রাক কৃষি। এটা কি হবে মিশ্র কৃষি, যে মিক্সড যে একটা এগ্রিকালচারাল সিস্টেম যেটা আমরা বলি, হ্যাঁ। সেখানে কিন্তু একই ভূমিতে তোমার থেকে বাণিজ্যিক পশুপালনও হয়, আবার শস্য চাষও হয়। ওকে, সো এগুলো একটু দেখে নিবা। তারপর দেখো যে বিশ্ব বাণিজ্যে কোন কৃষির অবদান সর্বাধিক। এটা হচ্ছে দেখো প্রোগ্রারও কৃষি, ঠিক আছে। প্রোগ্রারও কৃষি আছে, ব্যাপক কৃষি আছে, বাগিচা মিশ্র আছে। এগুলো এখন না আসলে মানে ওইভাবে ডিসকাস করার মতো টাইম আমাদের কাছে নাই, ঠিক আছে। সো আমাদের কিন্তু এখন মানে পরীক্ষার একদম আগের দিন টাইম, স্পেশালি আমি এইচএসসি 25-এর জন্য বানাচ্ছি ভিডিওগুলো। তারপর দেখো বিশ্বের সর্বাধিক আখ উৎপাদনকারী দেশ কোনটি। এটা কিন্তু ব্রাজিল, ঠিক আছে। ব্রাজিলে কিন্তু প্রচুর পরিমাণে আখ, বা আমাদের দেশে কিন্তু মানে সুগার কেন, যেটা ইংলিশে কি সুগার কেন, আমাদের দেশে বিভিন্ন জায়গায় কি আখকে কি বলা হয় তোমার ইক্ষু বলা হয়, তারপর তোমার অনেক জায়গায় কুশুল বলা হয়, বা কুশুল বা কুশাল, মানে এরকম নামে কিন্তু অনেক জায়গায় ডাকা হয়, ঠিক আছে। তারপর দেখো ভূমি ঢাল কম থাকা সত্ত্বেও বাংলাদেশের কোথায় চা চাষ করা হয়। সেটা কি পঞ্চগড়, কারণ এখানে কি দেখো রাঙামাটি হবে না, হবিগঞ্জ, সিলেট কোনোটাই হবে না, কারণ সেখানে কি ভূমির তোমার কি ঢাল কম। এটা মানে কি, মানে হচ্ছে তোমার এগুলো কি ঢাল তো এখানে বেশি, এগুলো তো পাহাড়ি এলাকা, তাই না। সো এখানে আমাদের কি হবে অ্যান্সারটা পঞ্চগড়। পঞ্চগড়ে কোন ধরনের ফার্মিং, কোন ভাবে কোন নিয়মে করা হয়। এখানে কি অর্গানিক চা চাষ করা হয়, অর্গানিক। ওকে, এখানে কি হয় অর্গানিক চা চাষ করা হয়। তারপর দেখেন এখানে আমাদের কি আছে, বাংলাদেশি চায়ের প্রধান ক্রেতা কোন দেশ। বাংলাদেশে কোন দেশ মানে তোমার মানে মেইনলি চা কিনে থাকে, ঠিক আছে। সেটা কি হবে, দেখো অপশন দেখে অ্যান্সার দাও। সেটা হবে কি ইতালি, ভারত, জার্মানি। অ্যান্সার হবে কি যুক্তরাজ্য। তোমাদেরকে আবারও বলি, তোমরা হচ্ছে ক্লাসটা যখন করবা তোমরা হচ্ছে নিজেরা আগে প্রশ্ন দেখে একবার অ্যান্সার করবা নিজেরা, ঠিক আছে। নিজেরা হচ্ছে কমেন্টে অ্যান্সার করবা। তারপর হচ্ছে তুমি যদি যখন তুমি দেখবা যে মানে পরে মিলাবা, তাহলে কি হবে তোমার মাথায় কিন্তু গেঁথে যাবে ব্যাপারটা। নিচের কোন দেশটি ধান উৎপাদনে ষষ্ঠ কিন্তু রপ্তানিতে প্রথম। উৎপাদনে ষষ্ঠ কিন্তু রপ্তানিতে প্রথম, সেটা কি হবে, সেটা হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ড কিন্তু সবচেয়ে বেশি ধান রপ্তানি করতেছে। ওকে, তারপর দেখেন এখানে উৎপাদনের দিক থেকে পৃথিবীর প্রধান কৃষি পণ্য কোনটা। এটা কিন্তু আমাদের অপশন দেখেই পারা উচিত। সেটা কি হবে, দেখো ধান, গম, আখ, ভুট্টা। অবশ্যই ধান, হ্যাঁ অবশ্যই ধান। তারপর এখানে দেখো যে পৃথিবীর প্রধান আখ উৎপাদনকারী দেশ কোনটি। পৃথিবীর প্রধান আখ উৎপাদনকারী দেশ কোনটি, সেটা হচ্ছে কি ভারত, চীন, ব্রাজিল, থাইল্যান্ড। এটা পরে আসলাম আমরা, সেটা কি হবে ব্রাজিল। তারপর দেখো এখানে কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেনই মানে ইনফরমেটিভ টাইপ, মানে ধরো যে এক্সপ্লেনেবল জিনিসপত্র নাই। সমুদ্রের উপকূলীয় মৎস্যের মধ্যে উল্লেখযোগ্য হলো কি কি। এখানে দেখো হেরিংও, ম্যাকারেল, সার্ভিনো, পিলচার্ড, ইলিশু, চিংড়ি। এগুলো কিন্তু সবগুলোর নামই আছে, ঠিক আছে। তোমার বইয়ে যখন পড়েছো তুমি দেখবো সবগুলো আছে, এখানে কি সবগুলাই হবে। তারপর দেখো এখানে আধুনিক কৃষি ব্যবস্থায় ব্যবহৃত হয় কাঠের লাঙল ও মানে বসু, পাওয়ার টিলার ও হারভেস্টার, বুলডোজার ও পাওয়ার পাম্প। আধুনিক কৃষি ব্যবস্থায় কিন্তু দেখো কাঠের লাঙল ও বসু এটা কিন্তু আমরা ইউজ করি না এখন, তো আমাদের এই দুইটা হবে, ঠিক আছে। তারপর দেখেন পরবর্তী প্রশ্নে নিরক্ষীয় অঞ্চলে সাধারণত গম চাষ করা হয় না কেন। তাপমাত্রা আধিক্যের কারণে, বৃষ্টিপাতের আধিক্যের কারণে, মৃত্তিকার জৈব পদার্থের ঘাটতির কারণে। এখানে কিন্তু দেখো যে তাপমাত্রার আধিক্যের কারণে এটাও কিন্তু হয়, বৃষ্টিপাতের আধিক্যের কারণে এটাও কিন্তু হচ্ছে, মৃত্তিকার জৈব পদার্থের ঘাটতির কারণে এটাও কিন্তু হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, আমাদের অ্যান্সার হবে সবগুলাই, ঠিক আছে। তারপর দেখো চা, কফি, রাবার প্রকৃতির জন্য প্রয়োজন হয় কোনটা। মানে চা, কফি, রাবার এই প্রভৃতি হবে আসলে। দেখো এটার জন্য তুমি কোন ধরনের প্রকৃতি তোমার লাগবে। এখানে দেখো আমাদের কি দরকার, দেখো উঁচু ভূমি, সমতল ভূমি, ঢালু ভূমি। আমাদের কিন্তু দেখো চা, কফি, রাবারের জন্য এখানে কিন্তু আমাদের উঁচু ভূমির দরকার নাই, আমাদের কি লাগবে সমতল ভূমি লাগবে বা ঢালু ভূমি লাগবে। এই যে দেখো আমাদের কিন্তু সমতল ভূমিতে চা চাষ হয়, মানে পঞ্চগড় দেখালাম, সেখানে কি অর্গানিক একটা ফার্মিং হচ্ছে। তারপর দেখেন এখানে
চা গাছের জন্য প্রয়োজন কি? চা গাছের জন্য আসলে প্রয়োজন কি? এখানে দেখো চা গাছের জন্য প্রয়োজন হচ্ছে আমাদের বার্ষিক প্রায় 250 সেন্টিমিটার বৃষ্টিপাত, বার্ষিক 16 ডিগ্রি হতে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, জৈব পদার্থ মিশ্রিত দোআঁশ মাটি। এখানে দেখো সবগুলো কিন্তু মিলতেছে, তুমি যদি বইটা ঠিক মতো পড়ো এগুলো সবগুলো কিন্তু ছিল। তো তুমি এখন বলতে পারো যে ভাই এত ইনফরমেশন কি মনে রাখবো, ভাই মনে তো থাকতেছে না। সো তোমার কি করতে হবে এখানে বলো ভাইয়া? তোমার হচ্ছে যে কিছু জিনিস যেগুলো বোর্ডে আসছে বারবার সেগুলো তো আসলে স্কিপ করার সুযোগ নেই, তাই না? সেগুলো তুমি একটু পড়ে ফেলো কষ্ট করে। তারপর দেখো চা উৎপাদনে অনুকূল অবস্থা, ঢালু ভূমি, অপেক্ষাকৃত নিচু ভূমি, প্রচুর বৃষ্টিপাত। দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ঢালু ভূমিতে কিন্তু আমার হয়, অপেক্ষাকৃত নিচু ভূমিতে কিন্তু আমার অনুকূল হয়, প্রচুর বৃষ্টিপাত। তুমি দেখো বাংলাদেশের সিলেটের বা মৌলভীবাজার চায়ের রাজধানী, প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু সেখানে দিনরাত। সো ঘ হবে উত্তর। তারপর দেখেন বিএডিসি, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, এই সংস্থাটা কি কাজ করে? বীজ সংরক্ষণ ও সময় মতো সরবরাহে, সেচ প্রদানে, ফসল সংরক্ষণ ও সরবরাহে। তো এখানে দেখো আমাদের আমরা কি দেখতে পাচ্ছি, এরা কিন্তু বীজ সংরক্ষণে এবং সময় মতো সরবরাহে কাজ করে এবং সেচ প্রদানেও কাজ করে। এরা কিন্তু ফসল সংরক্ষণ বলতে কোনো কাজ করে না। এটা হবে কি 1 আর 2। যেমন ধরো যে আমি হচ্ছে একবার নেত্রকোনা ঘুরতে গেছিলাম, নেত্রকোনা ঘুরতে গিয়ে একটা সুন্দর মানে অনেক সুন্দর একটা নদী আছে, তার নাম কি সোমেশ্বরী নদী। সোমেশ্বরী নদী তারা একদম সুন্দর করে বাঁধ দেওয়া, ঠিক আছে, মানে পানিগুলো আটকে রাখতেছে কিসের জন্য? তারা কি, তারা হচ্ছে এই যে সেচের জন্য কাজ করতেছে, ঠিক আছে। সো আমি গিয়ে তখন সেখানে লেখা দেখলাম যে ড্যামটা বাঁধটা বানানো হয়েছে, সেখানে কি বিএডিসি কাজটা করছে, আমার মনে পড়লো আর কি এই জিনিসটা। তো আমি একদম রিয়েল লাইফের সাথে মানে কানেক্ট করতে পারলাম জিনিসটাকে। ওকে, তোমরা কেউ নেত্রকোনার বা ওই অঞ্চলে বা সোমেশ্বরী নদীতে ঘুরতে গিয়েছো এমন কেউ থাকলে আমাকে জানিও। ওকে, দেখো চাল আমদানিকারক দেশগুলো কোনগুলা? ফিলিপাইন, উত্তর কোরিয়া, দক্ষিণ আরব, সৌদি আরব। সো দেখো তুমি চাল আমদানিকারক ফিলিপাইন বলো, তারপর হচ্ছে তোমার আমাদের ইন্দোনেশিয়া বলো, বাংলাদেশ, এই থাইল্যান্ড, এরা কিন্তু চাল কখনো আমদানি করবে না, এরা চাল কি রপ্তানি করে। সো ফিলিপাইন তো সবার আগেই বাদ, অ্যান্সার কি 2 আর 3 হবে, ঠিক আছে এটা। তারপর দেখেন হাবিব পত্রিকা পড়ে জানতে পারলো বাংলাদেশের নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত উত্তর পূর্ব দিক হতে মৌসুমী বায়ু প্রবাহিত হয়। আচ্ছা আসেন আমরা একটু দেখি, এটা হচ্ছে কি আমাদের বাংলাদেশের ম্যাপ। খুবই বাজে হচ্ছে আমি জানি, তাও একটু কষ্ট করে দেখে নাও। হ্যাঁ, খুব বেশি বাজে কিন্তু হয় নাই, তাই না? মোটামুটি ভালোই লাগতেছে দেখতে। সো দেখো কি হয়েছে, উত্তর পূর্ব, এটা হচ্ছে উত্তর, এটা হইতেছে কি পূর্ব। তো এখান থেকে দেখতে পাচ্ছি এদিক থেকে একটা বায়ু আসতেছে, মৌসুমী ব্যবহৃত হয়, ফলে বৃষ্টিপাত হয় না বললে চলে এবং শীতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। সো এদিক থেকে যখন উত্তর পূর্ব দিক থেকে আসতেছে, তাহলে এটা কোন ঋতু? এইটা হচ্ছে আমরা একটু দেখতে চাই যে কোন ঋতু এটা। এটা কিন্তু শীতকাল অবশ্যই, ঠিক আছে, মানে তোমার শীতের প্রাদুর্ভাব লক্ষ্য করলে শীতকাল হবে অবশ্যই, তাই না? ওকে, তারপর দেখো এখানে হাবিব সেম জিনিসপত্র যে উক্ত ঋতুতে উৎপন্ন বিভিন্ন ফসলগুলোর মধ্যে রয়েছে কি কি, মানে এখানে কোন ধরনের ফসল হয়? শীতে কি কি হয়? দেখো বিভিন্ন প্রকার ডাল হচ্ছে, আলু হচ্ছে, পেঁয়াজ হচ্ছে। সেটা কি হবে? এটা হবে কি 3টাই হবে, ঠিক আছে 4 নাম্বারটা। তারপর দেখেন কাঁচামাল হিসেবে একটি ফসলকে কেন্দ্র করে বাংলাদেশের উত্তরবঙ্গে বেশ কিছু শিল্প গড়ে উঠেছে যা চট্টগ্রাম অঞ্চলে দেখা যায় না। ফসলটি সবচেয়ে কোন দেশে উৎপন্ন হয় বেশি, মানে সবচেয়ে বেশি কোন দেশে উৎপন্ন হয় জিনিসটা? এখানে দেখো কাঁচামাল হিসেবে উত্তরবঙ্গে কিছু শিল্প, সেটা কি হবে গেস করো? এটা হবে কি আখ, সুগার কেন, ঠিক আছে, ব্রাজিল হবে অ্যান্সার। ওকে, তারপর দেখেন উদ্দীপকের ফসলটি এখানে কি দেখো ক্রান্তীয় ও উপক্রান্তীয় এলাকায় জন্মে। হ্যাঁ, আখ এই অঞ্চলে হয়, চাষের জন্য বৃষ্টিপাতের দরকার হয়। হ্যাঁ, আখ কিন্তু মোটামুটি ধরো যে বৃষ্টিপাতে মানে বৃষ্টিপাতের জন্য হয় মেইনলি। আর বেলে মাটিতে উৎপাদন এটা কিন্তু হয় না আসলে, বেলে মাটিতে খুব বেশি আখটা হয় না। ওকে, সো এটাই হবে আমাদের অ্যান্সারটা। আচ্ছা আমাদের হচ্ছে ক্লাস, আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে গিয়েছে। আচ্ছা দেখো, তো যারা তোমরা এবার বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, ঠিক আছে, যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, সো তোমরা হচ্ছে আমাদের বি ইউনিটের জন্য কোর্স আছে, আমাদের বি ইউনিটের জন্য এক্সাম ব্যাচ আসবে, রিটেন কোর্স আসবে, আমাদের বি ইউনিটে ফুল কোর্স আসবে, ঠিক আছে। সো তোমরা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিলে আমাদের যদি ক্লাস ভালো লাগে, আমাদের ক্লাস করে যদি মজা পাও, তাহলে তোমরা কি অবশ্যই জানাবা, ঠিক আছে। আমরা অবশ্যই তোমাদের সাথে তোমাদের অ্যাডমিশন জার্নিতে আমরা হেল্প করতে চাই, ঠিক আছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, এইচএসসি 25 ব্যাচ। এখন আমরা আলোচনা করব ভূগোল দ্বিতীয় পত্রের 5ম অধ্যায় খনিজ ও খনিজ মানে শক্তি সম্পদ, ঠিক আছে। এগুলো যত এমসিকিউ এসেছে বিগত বছরে বা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে ইনশাআল্লাহ তোমরা মোটামুটি ভালো একটা অ্যামাউন্টে কমন পাবা। ওকে, তো দেখো, প্রথম প্রশ্ন কি দেখো, জৈব খনিজ হলো, জৈব খনিজের মধ্যে কি কি আছে একটা অপশন দেখি। লোহা ও সীসা,
কয়লা ও খনিজ তেল, তামা ও চিনি, নিকেল ও ম্যাঙ্গানিজ। এখানের মধ্যে তুমি একমাত্র জৈব যেগুলো আছে সেগুলো কি তোমার কয়লা ও খনিজ তেল, এগুলো কি আমাদের জৈব খনিজ, ঠিক আছে। ওকে, এরপর দেখো আমাদের অপশনে পরবর্তী প্রশ্নে দেখো এখানে আকরিক লোহা উত্তোলন কোন দুটি দেশ শীর্ষস্থানীয়, আকরিক লোহা যেগুলো, ঠিক আছে, ওর বলে এটাকে ইংলিশে, তোমার ধরো যে ওকে আমি একটু ওয়েট একটা সেকেন্ড, আচ্ছা ওকে দেখো আকরিক লোহা উত্তোলন কোন দুটি দেশ শীর্ষস্থানীয়। আকরিক লোহা মানে কি তোমার লোহা যে আসলে খনি থেকে যেটা তুলি যখন সেটাকে আমরা বলি আকরিক, ঠিক আছে। ওকে, এখানে দেখো অপশনে কি কি আছে আমাদের, ভারত, রুশ ফেডারেশন, দক্ষিণ আফ্রিকা ও আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন ও অস্ট্রেলিয়া, কানাডা ও সুইডেন। সো আমরা যদি অপশন দেখে তোমরা অলরেডি আশা করি মানে মনে করে ফেলতে পেরেছো, সেটা ক্যান্সেল হবে। চীন আর অস্ট্রেলিয়া এই দুইটা দেশ কিন্তু সবচেয়ে বেশি আকরিক লোহা উত্তোলন করে, ঠিক আছে, এটাতে প্রচুর পরিমাণে প্রফিট পায়। বাংলাদেশ কিন্তু এই সেক্টরটাতে সম্পূর্ণ তোমার ধরো যে আমদানি বেসড, ঠিক আছে, এখন আমদানি করে চলতে হয়। তারপর দেখো বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটা, এটা কিন্তু একদম কমন, মানে এটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা সব জায়গায় আসে, বিসিএস বলো যে কোনো ভার্সিটি বলো, এটা প্রাকৃতিক গ্যাস, ঠিক আছে। এরপর দেখেন পৃথিবীর প্রধান গ্রাফাইট উৎপাদনকারী দেশ কোনটি, পৃথিবীর প্রধান গ্রাফাইট উৎপাদনকারী দেশ কোনটা, এটা দেখো অপশনে কি আছে, ব্রাজিল, ভারত, চীন, উত্তর কোরিয়া। অ্যান্সার কি হবে, অ্যান্সারটা হবে চীন, ঠিক আছে। চীন হচ্ছে সবচেয়ে বেশি গ্রাফাইট উৎপাদনকারী দেশ, ঠিক আছে। তারপর দেখেন পৃথিবীর প্রধান খনিজ তেল উৎপাদনকারী দেশ কোনটি, পৃথিবীর প্রধান খনিজ তেল উৎপাদনকারী দেশ কোনটা, অপশন দেখি আমরা, আমেরিকা যুক্তরাষ্ট্র, সৌদি আরব, রুশ ফেডারেশন, চীন। এই অপশনগুলোর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি উৎপাদনকারী কি হবে, সৌদি আরবই হবে, ঠিক আছে। তারপর দেখো কোন প্রশ্নটা আছে, বাংলাদেশের বৃহত্তম সিলেট অঞ্চলে যে খনিজ সম্পদ পাওয়া যায় তার প্রধান উপাদান কোনটি। আমাদের সিলেটে মেইনলি যেগুলো পাওয়া যায়, দেখো ক্লোরিন তো অবশ্যই না, ফ্লোরিনও না, ব্রোমিনও না, মেইনলি কি হবে, মিথেন হবে। অ্যাকচুয়ালি তোমার ধরো যে মানে এই যে অপশনগুলো যে দিছে একটু চিন্তা ভাবনা করে কেউ যদি একটু জানে যে আসলে কি কি পাওয়া যায় খনিজ সম্পদে, তো এখানে এই অপশনগুলো কিন্তু দাগাবে না নর্মালি, ঠিক আছে, কেউ যে কেউই। তারপর দেখো যে পৃথিবীর প্রথম এবং দ্বিতীয় প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দুটি দেশ কোনটা, এগুলো কি অবশ্যই কি ইউএসএ আর কি রাশিয়া, ঠিক আছে, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কি রুশ ফেডারেশন। আগে কিন্তু কি রাশিয়ান ফেডারেশন ছিল, ঠিক আছে, এখন কি বর্তমান ভেঙে গেছে, এখন কি তোমার হচ্ছে রাশিয়া আছে, তোমার ইউএসএ ছিল এক সময়। দেখো পৃথিবীর প্রধান কয়লা উত্তোলনকারী দেশ হলো কোনটা, প্রধান যে কয়লা উত্তোলন করে, ঠিক আছে, এর মধ্যে কোনগুলা একটু দেখে আসো আমরা অপশনগুলা, ভারত, অস্ট্রেলিয়া, চীন, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, রুশ ফেডারেশন, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড। অ্যান্সার কি হবে, চীন আর আমেরিকা যুক্তরাষ্ট্র। সো মেইনলি প্রবলেমটা হচ্ছে কি তোমার ধরো যে এখানে তুমি কিন্তু ইয়ে করে ফেলবা, গোলায় ফেলবা। সো লাস্ট দিনে গোলায় ফেলাটাকে কাটিয়ে ওঠার জন্য তোমার যে কাজটা করতে হবে সেটা কি, তুমি হচ্ছে একটা টেবিল বানাও তাড়াতাড়ি করে। টেবিল বলতে কি আবার কাঠটার দিয়ে আব্বুকে বলে না, আব্বু ভাইয়া তো বলছে একটা টেবিল বানিয়ে নিয়ে আসো, ফার্নিচার না, ঠিক আছে, তুমি একটা খাতায় একটা টেবিল বানাও, ছক বানাও, ছক বানায় তুমি সেভাবে এ পাশে লিখো, এ পাশে কি লিখবা, কয়লা, তারপর ধরো যে জিনিসটা হয় প্রাকৃতিক গ্যাস টাস কোন দেশে বেশি কম, হ্যাঁ কোন কোন দেশ বেশি করে, এরকম একটা টেবিল বানাও, তোমার বাসার যে টেবিলটা আছে আসল টেবিল সেখানে টানে রাখো, বারবার একটু চেক করতে থাকো, ইনশাল্লাহ পারবা, ঠিক আছে, তো ভয় পাওয়ার কিছু নাই। এইচএসসি পরীক্ষা সহজ, পারবা, মানে ভয় মানুষজন ভয় দেখাচ্ছে এবার কঠিন হচ্ছে এটা সেটা, কোনো কিছু কঠিন হবে না, কিছুই হবে না, জাস্ট পড়াশোনা করো, ঠিক আছে। দেখো 2012 সালের তথ্যানুসারে বিশ্বের শীর্ষ লৌহ আকরিক উৎপাদনকারী দেশ কোনটা, 2012 সাল বলতে কি তোমার বই যেটা বর্তমান যে বই ওখানে লেখা আছে 2012 সালের কথা, সেটা কি হবে দেখো, ভারত, সুইডেন, চীন, দক্ষিণ আফ্রিকা, অবশ্যই এখানে চীন। ওকে, তো সেকেন্ড পেপারটা কি ভূগোলের একটু বেশি ইনফরমেটিভ, ঠিক আছে, ফার্স্ট পেপারও তো ইনফরমেটিভ বলা, যারা কঠিন জিনিসগুলা এইটা ওইটা আরো বেশি প্যারা হয়। দেখো বাংলাদেশের প্রধান কয়লা ক্ষেত্র কোনটি, বাংলাদেশের প্রধান কয়লা ক্ষেত্র দেখো জামালগঞ্জ, দিঘিপাড়া, বড়পুকুরিয়া, খালাসপীর, এটা কিন্তু হবে জামালগঞ্জ, ঠিক আছে, জামালগঞ্জ কয়লা ক্ষেত্র। তারপর বিটুমিনাস কয়লা আছে, এইসব জিনিসপত্র পড়বা একটু দেখবা। তারপর দেখো বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র কোনটা, বাংলাদেশের সর্ববৃহৎ কোনটা, তিতাস, তিতাস গ্যাস ক্ষেত্র কি সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র, ঠিক আছে। আর হরিপুর কি, হরিপুর হচ্ছে কি প্রথম, ওকে, সিলেটে হরিপুরে কি প্রথম গ্যাস ফিল্ড পাওয়া গিয়েছে। দেখো তারপর কি মধ্যপ্রাচ্যের সর্বাধিক তেল উৎপাদনকারী দেশ কোনটি, মধ্যপ্রাচ্যের সর্বাধিক তেল উৎপাদনকারী দেশ কোনটা, আমরা কিন্তু দেখলাম মানে সারা বিশ্বেরটা যখন দেখলাম আমরা তখন কি সেটা সৌদি আরব ছিল, মধ্যপ্রাচ্যে এখানে কি দেখতেছি আপাতত সৌদি আরব, ঠিক আছে, অপশন দেখে আসলাম আমরা। তারপর দেখো খনিজ সম্পদ কমে গেলে কোন প্রভাবটি দেখা যাবে, অপশনটা একটু দেখি আমরা, চিকিৎসা সহায়তা কমে যাবে। দেখো খনিজ সম্পদের সাথে মানে ধরো যে ডিরেক্টলি চিকিৎসার কিন্তু খুব বেশি মিল নাই, শিল্প বাণিজ্য হ্রাস পাবে, হ্যাঁ এইটা কিন্তু হয়।
মানুষের সুখ স্বাচ্ছন্দ্য কমে যাবে, এটা ডিরেক্টলি না, এগুলো ডিরেক্টলি না, মেইনলি তোমার যেটা সেটা কি দেখো, খনিজ সম্পদ কমে গেলে মেইনলি কি শিল্প ও বাণিজ্য হ্রাস পাবে, আর বাকি জিনিসগুলো কি তোমার ইনডিরেক্ট প্রভাব, ঠিক আছে, ইনডিরেক্ট মানে ডিরেক্টলি তুমি কিন্তু আনতে পারতেছো না এগুলোকে, ঠিক আছে। খনিজ সম্পদ কমে গেলে কি অবশ্যই মানে শিল্প বাণিজ্য যখন কমবে তোমার খাওয়া দাওয়া কমে যাবে, তোমার কি মানে মানুষজনের বেতন কমে যাবে, লাক্সারি প্রোডাক্ট কমে যাবে, মানে সবকিছু একটা হ্যাজার্ডাস অবস্থায় পড়ে যাবে, ঠিক আছে। তারপর দেখেন এখানে যে নিচের কোনটি ধাতব খনিজ, নিচের কোনটি ধাতব খনিজ, ধাতু কি, ধাতু মেটাল, মেটাল, মেটাল জিনিসটা কি, যেটাকে তোমার বাড়ি মারলে কি ঠান ঠান শব্দ হয়, যেটা তুমি ইজিলি ঘুষি মারলে ভাঙতে পারবে না, ঠিক আছে, যেগুলো তোমার হচ্ছে কি সাউন্ড করে, যেটা কি তোমার হচ্ছে মানে বিদ্যুৎ পরিবাহী, এসব কি আমাদের ধাতব খনিজ, ঠিক আছে। কয়লা, কয়লা কি তুমি ঘুষি মারলে কি শক্ত হয়ে থাকে নাকি, ভেঙে যাবে। প্রাকৃতিক গ্যাস তুমি ঘুষি মারবা সে তো তুমি মারতেই পারবে না। তারপরে খনিজ তেল, খনিজ তেল ঘুষি মারবা তোমার হাতে কিছু হবে না, তার মানে কি হবে, অবশ্যই লৌহ, ঠিক আছে, এটা হবে আমাদের অ্যান্সার। তারপর দেখেন সামনে যাই, এখানে বাংলাদেশের সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল কোনটা, বাংলাদেশের সিমেন্ট শিল্পের দেখো বেলে পাথর না, নুড়ি পাথর না, কঠিন শিলা না, চুনা পাথর। তোমরা যারা যারা নেত্রকোনাতে ঘুরতে গিয়েছো বর্ডারে, তারপর তোমরা যারা যারা তোমার ধরো যে ইয়েতে সাদা পাথরে ঘুরতে গেছো না, এই সিলেটে ভোলাগঞ্জ, তুমি কি দেখলে এরকম কি এরকম অনেক পাথর আসতেছে, ঠিক আছে। ওই পাথরগুলোকে কি তারা প্রসেস করতেছে, এরোরে করতেছে, তারপর তারা কি সিমেন্ট শিল্পের মেইনলি যে কাঁচামাল তারা ইউজ করতেছে। তারপর দেখো যে বিশ্বের খনিজ তেলের বাণিজ্য নিয়ন্ত্রণ করে কোন সংস্থাটি, খনিজ তেলে কাজ করে কারা, ওপেক, ঠিক আছে। ওপেক, ওপেক হচ্ছে মেইনলি তোমার এই খনিজ তেলের এই ব্যাপারগুলো নিয়ে তোমার কাজ করতেছে, ঠিক আছে। ওকে, ওপেকের মেম্বারও আছে, এগুলো একটু দেখে নিবা। পৃথিবীতে সর্বাধিক কয়লা উৎপাদন করা হয় কোন দেশে, অবশ্যই এখানে কি চীনে। কয়লার ক্ষেত্রে কি চীন, তোমাকে যেটা বলো আবার সবগুলো একটা লিস্ট বানাও, ঠিক আছে, লিস্ট বানাও। ওকে, আচ্ছা তারপর একটু সামনে যাই আমরা। আচ্ছা আমি কথা বলতে বলতে আসলে আজান দিয়ে দিয়েছে, তো আমি একটু একটু একটা মিনিট অফ থাকি, ঠিক আছে, আজান শেষ করি আমি হচ্ছে আবার ইয়ে করবো। ওকে, তাহলে দেখো এখানে আমাদের গ্রাফাইট উৎপাদনকারী দেশ কোনটা, এখানে হচ্ছে তোমার গ্রাফাইট উৎপাদনকারী দেশ কোনটা, এখানে আমরা অপশনে দেখি যে ভারত, নেপাল, মালদ্বীপ, ভুটান। অ্যান্সার কি হবে, ভারত, ঠিক আছে। ভারত হচ্ছে কি গ্রাফাইট উৎপাদনকারী দেশ। তারপর দেখো এখানে বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র কোনটি, বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস কেন্দ্র কোনটা, তিতাস গ্যাস ক্ষেত্র, ঠিক আছে। বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র কোনটা, তিতাস গ্যাস ক্ষেত্র, ঠিক আছে। আর প্রথম কোনটা, এই যে হরিপুর সিলেটের, কত সালে হয়েছিল এটা, 1955 সালে গিয়েছিল, 1955 সালে। তো গ্যাস চলা শুরু হইলো 57 সালে, এরকম, ঠিক আছে। তারপর দেখো যে ওপেক প্রতিষ্ঠার উদ্যোক্তা রাষ্ট্র কোনটা, ওপেক হচ্ছে কি ইরাক, ইরাকে। ওপেকটা বানানোর কারণ কি ছিল, তোমার ধরো যে এই যে তোমার দেশগুলো যারা হচ্ছে পৃথিবীর লিডিং তেল উৎপাদনকারী দেশ, হ্যাঁ, মানে একটা টাইমে তোমার ধরো যে তোমার ইয়েতে হইলো, ধরো যে কি বলে আরব ইসরায়েল যুদ্ধ হইলো, এরকম সিচুয়েশনে তোমার ওপেকটাকে তৈরি করতে হয়েছিল, বা বিভিন্ন কারণে তোমার ধরো যে যারা লিডিং কন্ট্রিবিউটরস আছে, ঠিক আছে, তারা মিলে এই তৈরি করছিল এটা। তারপর দেখো অপশন দেখো যে পেন্সিল তৈরির কাজে কোন খনিজ ব্যবহৃত হয়, অপশন কি আছে, আকরিক লোহা, গ্রাফাইট, সোনা, তামা। এটা কি হবে, গ্রাফাইট। তুমি তোমার পেন্সিলের ভেতরে, হ্যাঁ, তোমার পেন্সিলের ভেতরে দেখো না, যে জিনিসটা তুমি লেখো, মানে যে এটা ইয়ে করে, ঠিক আছে, এই যে থাকে মাঝে, এটা কি গ্রাফাইট বলে। ওকে, তারপর দেখো এখানে যে বাংলাদেশের কাঁচ শিল্পের প্রধান কাঁচামাল কোনটা, কাঁচ শিল্পের প্রধান কাঁচামাল একদম সিলিকা বালু, ঠিক আছে, সিলিকন, যেটা চুনা পাথর না, গ্রাফাইট না, নুড়ি পাথর, আর কি সিলিকা বালু, যেটা তোমাদের চকচক করে, এটা কিন্তু আমাদের কাঁচ শিল্পের প্রধান একদম যেটা তৈরি হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অবস্থিত কোন জেলায়? এটা কি? পাবনা জেলায়। ঠিক আছে, রূপপুর কয়দিন আগে আমি ঘুরতে গেছিলাম পাবনাতে, হ্যাঁ দেখে এসেছি এটা। ওকে, দেখলে ভালো লাগে, বুঝতে পারতো দেশ যে এত এগিয়ে যাচ্ছে, এগুলো দেখলে ভালো লাগে। বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় কত সালে? এটা হবে কি 1955 সালে। একটু আগে বলে আসলাম যে তোমার এটা কোনটা ছিল? হরিপুর, হরিপুর সিলেট, হরিপুর সিলেট। ওকে, তারপর আমরা দেখি বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটা? বাংলাদেশের সবচেয়ে বড় তিতাস। ওকে, এটা এর আগেও দেখে আসলাম আমরা, আসছিল একবার, তো আবার দেখলাম। দেখো এবার ইউরিয়া সার কারখানায় কোন খনিজ সম্পদ কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়? অবশ্যই প্রাকৃতিক গ্যাসটা। ইউরিয়াতে তোমার ইউরিয়া যে আমাদের সার আছে যেটা ইউরিয়া সার, সেটার কারণে আমরা এটাতে আমরা কি ব্যবহার করি না, মেইনলি আমাদের প্রাকৃতিক গ্যাসটা। ঠিক আছে, ওকে। তারপর দেখো এখানে বাংলাদেশে নুড়ি পাথর ব্যবহৃত হয় কোন কারণে? নুড়ি পাথর আসলে কিসে লাগে? দেখো রাস্তাঘাট, তারপর তোমার এখানে পুল, কালভার্ট, রেলপথ, এই যে মেইনলি রাস্তাঘাটে ইউজ করা হয়, পুল বা কালভার্ট ইউজ করা হয়, রেলপথে তুমি যে দেখো না যে রেল লাইন, হ্যাঁ রেল লাইনে যখন দেখো, তো রেল লাইনে যে পাথরগুলো দিয়ে থাকে এগুলো কি তোমার হচ্ছে নুড়ি পাথর। ঠিক আছে, তো রেল লাইন ইয়ে করে আমার একটা ছোট্ট একটা কাহিনী মনে পড়লো, বুঝতে পারছো? আমার একবার ক্লাস 9-এ, মানে ধরো যে আমার খুব ইচ্ছা হয়েছে যে আমি কবি হব, মানে আমি ক্লাস 9-10 মানে 9-এ ক্লাসে কবিতা লিখতাম, বুঝতে পারছো? মানে ক্লাস টাইমে খুব কবিতা লিখি এটা সেটা। তো একদিন কি মনে হলো, রেল লাইন, মানে রেল লাইনের কথা মনে পড়ছে আমার, তখন আমি হচ্ছে একটা কবিতা লিখলাম যে তুমি আর আমি, আমি আর তুমি, রেল লাইন রেল লাইন। কেন? মানে এটা গুরুত্ব কি ভাই, এটা কি বললেন আপনি? কিছু হইলো? দেখো তুমি আর আমি, আমি আর তুমি, রেল লাইন রেল লাইন। দেখো এই যে একটা রেল লাইন, ধরো রেল লাইন 1, ও হচ্ছে রেল লাইন 2, ওরা কিন্তু সারা জীবন ওদের পাশাপাশি থাকতেছে। ঠিক আছে, কিন্তু কি মানে একজন একজনের সাথে কি মানে দেখা হচ্ছে, দেখো কখনো কিন্তু কাছে আসতে পারতেছে না। সো এটাই মানে এটা হচ্ছে ডেডিকেটেড টু দোজ পিপল যারা হচ্ছে কাছাকাছি আসতে পারতেছে না। এটাই তুমি আর আমি, আমি আর তুমি, রেল লাইন রেল লাইন। ওকে, সো দেখ একটু গল্প বললাম একটা। ওকে, আমরা একটু সামনে যাই এখন। এখানে দেখো ফসিল ফিউয়েল বা জীবাশ্ম জ্বালানি হলো কি? এখানে দেখো খনিজ তেল, কয়লা, তারপর প্রাকৃতিক গ্যাস। দেখো ফসিল ফিউয়েল আর জীবাশ্ম জ্বালানি, এই জিনিসটা কি মিন করে? তোমার হচ্ছে এই জিনিসটা কি তোমার মানে একটা টাইমে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটা জীবাশ্ম জ্বালানি কোনগুলো তুমি যেগুলোকে তোমার মানে ইউজ করতে পারছো, যেমন তুমি ধরো যে আমাদের খনিজ তেল যেগুলো আছে, কয়লা যেগুলো আছে, প্রাকৃতিক গ্যাস, এগুলো কিন্তু অসীম না। ঠিক আছে, এগুলো ইনফিনিটি না, এগুলো কিন্তু একটা টাইমে শেষ হয়ে যাচ্ছে। যেমন ধরো তুমি তোমার সসীম কোনগুলো, ইনফিনিটি কোনগুলো, যেমন ওয়াটার, ওয়াটার আছে, এয়ার আছে। ঠিক আছে, তারপরে সোলার এনার্জি যেটা আমরা করি, হ্যাঁ সানলাইট যেটা। এই জিনিসগুলোকে কি আমরা আমাদের কি ধরো যে মানে ফসিল ফিউল না, মানে অ্যান্টি ফসিল ফিউল, বা ধরো যে আমাদের বিকল্প, এগুলো অল্টারনেটিভস। ঠিক আছে, সো ফসিল ফিউল কোনগুলো, যেগুলো কি মানে পৃথিবীতে অসীম, যা তোমার চাহিদা মানে তোমার ইয়েটা নাই, মানে সাপ্লাইটা নাই। ওকে, তারপর দেখো সামনে যাই আমরা। ওকে, অনেক পেঞ্চুগঞ্জ সার কারখানায় চাকুরি করে, ওই কারখানায় ব্যবহৃত প্রধান কাঁচামাল সিলেটের হরিপুর থেকে সরবরাহ করা হয়। তো উদ্দীপকে উল্লেখিত কারখানার কোন খনিজ ব্যবহার করা হয়? দেখো আমরা কিন্তু দেখে আসছি একটু আগে যে সার কারখানা, হ্যাঁ তো তোমার হচ্ছে এখানে হরিপুর থেকে দেওয়া হচ্ছে। ওকে, সেটা কি হবে? প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে, হরিপুর কি বাংলাদেশের প্রথম গ্যাস ফিল্ড। ওকে, তারপর দেখো উদ্দীপকের কারখানায় ব্যবহৃত কাঁচামাল আর কি কাজে ব্যবহার করা হয়, মানে আর কি কাজে লাগে? দেখো প্রাকৃতিক গ্যাস কি কি কাজে লাগে? দেখো যানবাহনে জ্বালানি, তুমি যে সিএনজি দেখো না, সিএনজি, তোমরা তো বলো না যে হ্যাঁ তুমি তো এখন অনেক সিএনজি হয়ে গেছো, মানে অনেক চেঞ্জ হয়ে গেছে আর কি। তো ওই সিএনজি আমরা কিন্তু একটা গাড়ির নামও দিয়েছি কি, দিয়ে দিয়েছি কি সিএনজি, মানে সে গাড়ির নাম তো আসলে সিএনজি না, ঠিক আছে সিএনজি চালিত অটোরিকশা বা এরকম কিছু। ঠিক আছে, মানে কম্প্রেস ন্যাচারাল গ্যাস যেটা, তো এখানে কি যানবাহনে ব্যবহৃত হচ্ছে। তারপর দেখো তাপ বিদ্যুৎ কেন্দ্র কিন্তু লাগে। ঠিক আছে, আমাদের এটা সৌর বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু লাগে না। কি বলে আসলাম একটু আগে তোমাকে, সৌর বিদ্যুৎ ক্ষেত্রে কি লাগে? তোমার সোলার এনার্জি যেটা, সোলার প্যানেল যেটা। ঠিক আছে, ঠিক আছে, এটাই সোলার এনার্জি। সো অ্যান্সার কি হবে? 1 আর 2। ওকে, তারপর দেখেন সাবিহার মামা সিলেটের হরিপুর থাকেন। সাবিহা সেম উদ্দীপকটা, সাবিহার মামা কোন এলাকায় মানে কোন খনিজ এলাকায় থাকেন? ঠিক আছে, এখানে অপশনগুলো দেখো। এখানে দেখো যে খনিজ তেল, চীনামাটি, আকরিক লৌহ, গন্ধক, এগুলো একটা না, খনিজ তেল। ঠিক আছে, হরিপুরে। তারপর দেখেন সামনে যাই। এরপর দেখেন সাবিহার মামা সিলেট হরিপুর থাকেন। সাবিহার মামা বাসায় বেড়াতে গিয়ে ওই এলাকায় একটা খনিজ এলাকায় ঘুরতে গেল। সেখানে কি তেল, উদ্দীপক উল্লেখিত খনিজটি কেমন? গাঢ় বাদামি, হ্যাঁ গাঢ় বাদামি হয় খনিজ তেল। মোমের মতো, হ্যাঁ মোমের মতো হয়। প্যারাকাইন শ্রেণীর, তোমার হচ্ছে প্যারাকাইন শ্রেণীর রাসায়নিক নাম। ঠিক আছে, তো আমাদের এখানে তোমার হচ্ছে সরি আমি একটু গুলাই ফেলছি। দেখো এখানে দেখো যে খনিজটা আমাদের, ঠিক আছে আমরা একটু আবার একটু তোমাকে বুঝাই। দেখো এখানে আমাদের যে সাবিহার মামা যে এলাকায় গেছে সেটা কি সিলেটের হরিপুরে। ঠিক আছে, হরিপুরে কি তোমার সেটা কি হবে? খনিজ তেল হবে। খনিজ তেল আসলে কেমন হয়? খনিজ তেল গুলা কি তোমার একটু নর্মালি তোমার ধরো যে একটু মানে একদম যে লিকুইড তেল আমরা যেটা পাই, এটা কিন্তু খনিজ তেল কিন্তু এমন থাকে না,
কালার কিন্তু কি গাঢ় বাদামি থাকে, মোমের মতো থাকে না এটা, ঠিক আছে? মোমের মতো কিভাবে হয় বলো, মোম তো অনেক শক্ত টাইপের হয় না। তো এটা কি হবে, প্যারাকাইরিন এই শ্রেণী, ঠিক আছে? প্যারাকাইরিন শ্রেণী হবে আর কি গাঢ় বাদামি। সো প্যারাকাইরিন কি তোমার হচ্ছে এগুলো তোমার হচ্ছে মিথেন ইথেন জিনিসপত্র, এগুলো কি তোমার কেমিস্ট্রি জিনিসপত্র, মানে হচ্ছে তোমার অর্গানিক কেমিস্ট্রি। সো তোমার মানে এই জিনিসটা তোমার বোঝা দরকার নাই, তুমি একটু মুখস্থ করবা, ঠিক আছে? তোমার বই অল্প একটু লেখা আছে, এটাই বুঝবো। অ্যান্সার কি হবে আমাদের 1 আর 3, হ্যাঁ 1 আর 3 হবে আমাদের অ্যান্সার। আচ্ছা দেখো, ছাতক সিমেন্ট কারখানায় একটি খনিজ কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়, যা আমাদের দেশে পাওয়া গেলেও অপর্যাপ্ততার কারণে বিদেশ থেকে আমদানি করতে হয়। সো খনিজ আমদানি করা হয় কোন দেশ থেকে? এটা ভারত, ঠিক আছে? আমাদের বইয়ে কিন্তু লেখা আছে যে আমরা হচ্ছে মানে এই খনিজটা কই থেকে আমদানি করি, ঠিক আছে? এটা কি ভারত থেকে। ওকে, সো এই দেখো এই খনিজ বাংলাদেশে পাওয়া যায়, মানে এই খনিজটা বাংলাদেশে কই কই পাওয়া যায় দেখো, সেটা কি তোমার হচ্ছে কি টেকের হাট, আর এটা কি জয়পুর হাট, ঠিক আছে? এসব জায়গায় কি আমরা এই খনিজটাকে পাই। ওকে, ঠিক আছে, আমাদের কি মোটামুটি শেষ। আর এখানে যে খনিজটার কথা বলা হয়েছে সেটা আমি তোমাকে এখন বলবো না, আমরা একটা মাত্র আসলে আমরা সেটা বলি নাই। তোমরা হচ্ছে কমেন্টে জানাবা, যারা ক্লাসটা একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত করলা, তাহলে আমি বুঝতে পারবো আসলে কে কে লাস্ট মোমেন্ট পর্যন্ত ক্লাসটা করেছো। তো আমাদের অ্যান্সারটা এখানে কি হবে তোমরা একটু জানাবা, ঠিক আছে? এই যে খনিজটা আসলে কি খনিজ। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা অ্যান্সার হবে কোনটা 1 আর 2, এটা একটু দেখায় ফেলো। ওকে, সো যারা হচ্ছে ঢাকা ভার্সিটি খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, আমাদের কিন্তু একটা চরম একটা এক্সাম ব্যাচ আসবে, একটা রিটেন কোর্স আসবে আর মেইন কোর্স আসবে। সো তোমরা ডিটেইলস জানতে পারবা, এখন কিছু করার দরকার নেই, এখন আপাতত মাথায় রাখো জাস্ট পরীক্ষার পরে তোমরা হচ্ছে আমাদেরকে অবশ্যই নক করবা, নোটিফাই মানে আমাদের পেজে থাকো, ইনশাআল্লাহ নোটিফাইড হবে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, এইচএসসি 25 ব্যাচ তোমাদের জন্য আজকে আমরা নিয়ে আসলাম কি ভূগোল দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায়ের শিল্প যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে তোমার হচ্ছে যে এমসিকিউ যেগুলো আছে মানে বোর্ডের, সেগুলো আমরা একটু সলভ করবো। ইনশাআল্লাহ তুমি ভালো পরিমাণ কমন পাবা, একদম 100% কমন আসবে এমন কথা কিন্তু আমরা কখনোই বলি না, বাট ইনশাআল্লাহ মোটামুটি এই ধাঁচের বা এইগুলো সলভ করলে লাস্ট মোমেন্টে তুমি অনেক বেশি কমন পাবা ইনশাআল্লাহ। ওকে, তাহলে দেখেন আমরা সামনে যাই। এখানে দেখো যে নিচের কোন দেশটি লৌহ ও ইস্পাত শিল্পে প্রথম। আচ্ছা, সো প্রথমে আমি একটা কথা বলে নিই তোমাকে, দেখো এই যে লৌহ ও ইস্পাত শিল্পে প্রথম, এইটাতে প্রথম, ওইটাতে প্রথম, তুমি এগুলোকে একটা টেবিল বানাবা, ঠিক আছে, একটা ছক বানাবা, এগুলো করে তোমার সামনে আপাতত রাখবা, যেগুলো কনফিউজিং হওয়ার মতো। যেমন ধরো যে লৌহ, এভাবে তুমি ধরো যে এভাবে বানাইলা, এইভাবে লেখলা কোন দেশটা প্রথম, ঠিক আছে? এইভাবে যদি টেবিল বানাইতে পারো তুমি মোটামুটি একটা ভালো করতে পারবা, ঠিক আছে? তারপর দেখেন এখানে নিচে কোন দেশটি লৌহ ও ইস্পাত শিল্পে প্রথম, এখানে আমাদের অপশনে কি কি আছে? রাশিয়া, ভারত, চীন, ব্রাজিল। চীন, দেখো চীন কি আর কি সে প্রথম ছিল? একটু মনে করো তো, চীন কিন্তু কয়লার তো কিন্তু উৎপাদনে কিন্তু চীন প্রথমে ছিল, ঠিক আছে? তো লৌহ বলো তারপর কয়লা বলে এগুলো কি চীন কিন্তু বর্তমানে ওয়ার্ল্ডের খুব মানে এগিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? মানে ধরো যে বর্তমানে তো ডোমিনেটিং ইউএসএ, বা ডোমিনেটিং ইউএসএ কে ছাড়িয়ে যাওয়ার যে একটা চেষ্টা, সেটা কিন্তু চীন করতেছে, মানে নেক্সট যে ওয়ার্ল্ডের সুপার পাওয়ার হবে সেটা কিন্তু চীন। হ্যাঁ, তারপর দেখো যে কোন দেশ লৌহ ইস্পাত শিল্পের পৃথিবী বিখ্যাত, ঠিক আছে? এটাও কিন্তু চীন, মানে এক ধরনের প্রশ্নই জাস্ট একটু চেঞ্জ করে আসছে, মানে ল্যাঙ্গুয়েজটা একটু পরিবর্তন করে দিয়েছে। কোন দেশ লৌহ ইস্পাত শিল্পের দ্বিতীয় কারা? দ্বিতীয়তে কিন্তু আবার জাপান, ঠিক আছে? জাপান কিন্তু এশিয়ার একটা জায়ান্ট ইকোনমিক কান্ট্রি, এশিয়ার জাপান বলো তারপর সিঙ্গাপুর বলো, কিন্তু খুব আগাচ্ছে। হ্যাঁ, তারপর দেখো এখানে বস্ত্র বয়ন শিল্পে বিশ্বের প্রথম ও দ্বিতীয় দেশ কোনগুলা? বস্ত্র বয়ন মানে তোমার বস্ত্র, হ্যাঁ ড্রেস যে বানাচ্ছে, রুশ ফেডারেশন ও জাপান, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান, চীন ও ভারত, পাকিস্তান ও জাপান। এটা তো অবশ্যই কি চীন আর ভারত হবে। ওকে, তারপর দেখেন এখানে হচ্ছে কি বাংলাদেশে কয়টি চিনির কল আছে? বাংলাদেশে টোটাল চিনির কল কয়টা আছে? দেখো এখানে টোটাল 18টা, ঠিক আছে? এটার মানে ধরো যে তোমার বুঝি শুনে মানে মনে রাখার কোনো উপায় নেই, তুমি হচ্ছে বারবার একটু পড়বা, পরীক্ষার আগের দিন একটু দেখে যাবা, স্লাইড দিয়ে দিব, স্লাইড দেখে করে রিভিশন দিবা, ইনশাল্লাহ মনে থাকবে, ঠিক আছে? এগুলো একটু মনে রাখবা, যেহেতু বোর্ডে একবার আসছে বা বিভিন্ন জায়গায় আসছে ইম্পর্টেন্ট, সো এগুলো মনে রাখার দায়িত্ব তোমার। যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে কোন শিল্প বেশি গড়ে উঠেছে? যুক্তরাষ্ট্রের যে হ্রদ অঞ্চলগুলা, হ্রদ মানে কি লেক, ঠিক আছে? হ্রদ কোনগুলা? লেক। যেটা লেক কি ভাই, ধরো একটা ল্যান্ড, এটা হচ্ছে একটা ল্যান্ড, এই ল্যান্ডের চারপাশে তোমার ধরো যে এরকম যদি কোনো ওয়াটার বডিজ থাকে, যে ওয়াটার বডিজ কোনো পরে গিয়ে কোনো সমুদ্রে গিয়ে পতিত হয় নাই, চারপাশে ল্যান্ড দিয়ে আবদ্ধ, সেটাকে আমরা কি বলি? লেক বলি, ঠিক আছে? যেমন কাস্পিয়ান সি আছে একটা লেক, তারপর যুক্তরাষ্ট্রে অনেক লেক আছে, বাংলাদেশে তোমার ধরো যে কিছু কিছু লেক আছে, হ্যাঁ এগুলাকে বলে। সো এটা কি হবে? কার্পাস বয়ন, লৌহ ও ইস্পাত, তৈরি পোশাক, ওষুধ প্রস্তুতি, এটা মেইনলি হবে কি লৌহ ও ইস্পাত, ঠিক আছে? এই লৌহ আর ইস্পাতে কি মেইনলি তোমার যুক্তরাষ্ট্রের অঞ্চলে বেশি গড়ে উঠেছে। তারপর দেখো রাজশাহী বিভাগে কয়টা চিনির কল আছে? এইটা কি তোমার আসলে এগুলো ফিক্সড ইনফরমেশন না, তোমার একবার আসছে পরীক্ষা যে তোমার বইয়ে দেওয়া, বাট এরকম সো এই ধরনের প্রশ্ন আসলে আসবে না, চান্স খুবই কম, বাট যদি আসে দেখবা এই অপশনগুলোই দিবে।
ঠিক আছে, 6 টাকা চিনি কল, এটা মনে রাখবা তোমার বই যেটা আছে এটাই। আমাদের দেশে আসলে কি ধরো যে আমরা এমন একটা পর্যায়ে এখনো পড়ে আছি যে তোমার বইয়ে যেটা আছে ভুল থাকলে ওইটা অ্যান্সার করতে হবে, মানে এরকম স্টেজ থেকে আসলে আমাদের উঠতে হবে। বাট আপাতত আমরা এইচএসসি পাস করি, তারপর আমরা উঠবো এই স্টেজ থেকে। বাংলাদেশে কতটি সিমেন্ট কারখানা আছে? এখানে দেখো আবার টোটাল 9, 10, 11, 12টা। এটাও কিন্তু আসলে ধরো ওইভাবে মানে মানে ফিক্সড কোনো ইনফরমেশন না, বাট একটু দেখে যাবা যেহেতু পরীক্ষার সামনে। বাংলাদেশে কয়টি সার কারখানা আছে? এটা কয়টা? 7টা। ঠিক আছে, এইগুলো একটু দেখে যাবা, লিস্ট করবা, এই কারখানা এইটা, এই কয়টা, এই কারখানা এই কয়টা। ওকে, সেগুলো কিন্তু চেঞ্জ হয়, আবার তোমরা লেটেস্ট এডিশনের বইটা একটু দেখতে পারো। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের শীর্ষে রয়েছে কোনটি? বাংলাদেশ কোন জিনিসটা সবচেয়ে বেশি রপ্তানি করে? তোমরা সবাই জানো এটা কি? আরএমজি। আরএমজি এটা কি? রেডিমেড গার্মেন্টস। ঠিক আছে, রেডিমেড গার্মেন্টস। আরএমজি কি? রেডিমেড গার্মেন্টস। দেখো এখানে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চিনি শিল্প গড়ে না ওঠার কারণ কি? তোমার দেখো আমাদের দক্ষিণাঞ্চল যে, ঠিক আছে, এখানে চিনি শিল্প কেন গড়ে ওঠে নাই? আমি কিন্তু গত চ্যাপ্টারে একটা এমসিকিউ সলভ করার টাইম বলেছিলাম যে বাংলাদেশের উত্তরাঞ্চলে যে এমন একটা জিনিস, এমন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে খুব বেশি পরিমাণে তোমার উৎপন্ন হচ্ছে, এমন একটা জিনিস যেটা ব্রাজিলে সবচেয়ে বেশি উৎপন্ন হয় পৃথিবীর। কি বলছিলাম? আখ বা ইক্ষু, সুগার কেন। সেটা কি? কাঁচামালের অভাব। মানে কি তোমার দক্ষিণাঞ্চলে কি সুগার কেন হয় না খুব বেশি? ঠিক আছে, সো এই কারণে। তারপর দেখো এখানে কোন দশকে রপ্তানিমুখী পোশাক শিল্পের যাত্রা শুরু হয়? কোন টাইমে? এটা কি তোমার হচ্ছে 80-র দশকের একদম শুরুর দিকে, মানে আর্লি 80s-এ। ঠিক আছে, আর্লি 80s-এ কি প্রথমবারের মতো কি এরকম রপ্তানি শিল্পের যাত্রা শুরু হয়। বাংলাদেশে অল্প অল্প কিছু মানুষজন যারা হচ্ছে প্রথম পায়োনিয়ার ছিল, তারা কিন্তু কাজ শুরু করেছিল ওই টাইমটাতে। দেখো অস্ট্রেলিয়ার পশম শিল্পে, ওই দেশের পশম শিল্প, অস্ট্রেলিয়ার পশম কোন দেশের পশম শিল্পে ব্যবহার করা হয়? দেখো ব্রিটেন। ব্রিটেন দেখো ইউকে। সো দেখো ইউকের সাথে অস্ট্রেলিয়ার কানেকশনটা কি? মানে অস্ট্রেলিয়া তো অবশ্যই তোমার ধরো যে ব্রিটিশ রানী ইয়াতে ছিল, মানে কলোনিয়াল অবস্থায় ছিল। বর্তমানে কিন্তু অস্ট্রেলিয়া, কানাডা এরা কিন্তু ব্রিটিশ, মানে ব্রিটিশ রানী বা রাজা তাই খুব মান্যগণ্য করে। ঠিক আছে, তো দেখো এখানে এই অস্ট্রেলিয়ার পশমগুলো মেইনলি তোমার কই যায়? মেইনলি যায় হচ্ছে ব্রিটেনে, বিভিন্ন কাজে ইউজ করা হয়। অস্ট্রেলিয়া যেমন দেখবা যে বিভিন্ন তোমার আসলে ধরো প্রচুর পরিমাণে গরু বা এগুলো হচ্ছে তোমার ইয়ে করা হয়, তোমার হচ্ছে লালন পালন করা হয়। দেখো মালয়েশিয়া রাবার কোন দেশে রাবার শিল্প ব্যবহার করা হয়? মালয়েশিয়ার যে রাবারটা, মালয়েশিয়া কিন্তু রাবার শিল্পের জন্য খুবই ফেমাস। পাম অয়েল, তারপরে রাবার এইগুলো। দেখো মালয়েশিয়ার গুলো কই যায়? যুক্তরাষ্ট্রে যায়। ঠিক আছে, তারপর দেখো এখানে জাপান তথা এশিয়ার সবচেয়ে বড় লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কি? এটার নাম হচ্ছে কি? কোবে। ঠিক আছে, কোবেটা কিন্তু খুবই ফেমাস। ঠিক আছে, কোবেটা কিন্তু খুবই ফেমাস। জাপান কিন্তু আবার লৌহ ইস্পাতে কি? সেকেন্ড। লৌহ ইস্পাতে একে কে আছে? ফার্স্ট কে? টোটাল দেখো, ফার্স্ট হচ্ছে চায়না, সেকেন্ডে কি? জাপান। এই লৌহ ইস্পাত শিল্পে এগুলো একটু মাথায় রাখবা। জাপান কোন শিল্পের জন্য বিশ্বব্যাপী সমাদৃত? এটা কিন্তু আমরা দেখে আসলাম। এখানে দেখো এই যে লৌহ ইস্পাত শিল্প, ঠিক আছে, এটাতে কিন্তু জাপান কিন্তু একদম বিশ্বব্যাপী একদম খুবই ফেমাস। সার শিল্পের অন্যতম কাঁচামাল কি? সার শিল্পে কিন্তু অবশ্যই এই প্রাকৃতিক গ্যাসটা এটা কিন্তু লাগে। ঠিক আছে, আমরা দেখেছি যে ইউরিয়া, ইউরিয়া সারে ইউরিয়া সারে আমার কি লাগে? ইউরিয়া সারে আমার কি লাগে? সেটা হচ্ছে কি? প্রাকৃতিক গ্যাস। ওকে, ঠিক আছে। তারপর দেখো বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের শীর্ষে রয়েছে কোনটি? রপ্তানি বাণিজ্যের শীর্ষে আছে কি? অবশ্যই পোশাক শিল্প। সেটা কি? আরএমজি ইন্ডাস্ট্রি, রেডিমেড গার্মেন্টস। ঠিক আছে, খুবই ইজি। ইনশাল্লাহ তোমরা হচ্ছে সেকেন্ড পেপারে ভালো করবা, খুবই ভালো করবা। বাংলাদেশের প্রথম কাগজের কল প্রতিষ্ঠিত হয় কত সালে? সেটা হচ্ছে কি? 1953 সালে। সালটাল খুবই কম আসে, একটা দুইটা আসে, এর মাথায় ঘামানোর দরকার নাই, সব সাল মুখস্থ করার দরকার নাই। সাল সবসময় আমি বলি যেগুলো তোমার বোর্ডে আসছে, যেগুলো হচ্ছে বারবার আসতেছে, সেইগুলো জাস্ট পড়বা, অন্য কিছু পড়ার কোনো দরকার নাই। ঠিক আছে, দেখো এরপর দেখো যে তৈরি পোশাক শিল্প বাংলাদেশের কোন অঞ্চলে বেশি গড়ে উঠেছে? নারায়ণগঞ্জ অঞ্চল। নারায়ণগঞ্জে কেন? নারায়ণগঞ্জ অঞ্চলটা কি তোমার এখানে একটা টাইমে তোমার ধরো এই যে নারায়ণগঞ্জে তোমার নারায়ণগঞ্জ নদী বন্দরটা, এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বন্দর শীতলক্ষার তীরে। সো তোমার এইখানে নদী বন্দরের পাশে যেহেতু, সো নদীর পাশে যেহেতু তোমার কি সারা দেশে ট্রান্সপোর্ট করাটা ইজি ছিল। সো এই কারণে কিন্তু আস্তে আস্তে নদী কেন্দ্রিক ভাবে নারায়ণগঞ্জে কিন্তু প্রচুর পরিমাণে এগুলো গড়ে উঠছে। বাংলাদেশের প্রধান রপ্তানি শিল্প কোনটি? বাংলাদেশের প্রধান রপ্তানি শিল্প কিন্তু তৈরি পোশাক, বারবার আসতেছে আরএমজি। আর একটা কথা মনে পড়লো এই চ্যাপ্টার পড়ানো টাইমে, এই চ্যাপ্টার থেকে যখন সিকিউ অ্যান্সার করবা, এই চ্যাপ্টারে যখন সিকিউ অ্যান্সার করবা, অ্যান্সার করার টাইমে দেখবা যে এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসে। এখানে কিন্তু মোটামুটি ধরো যে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, এটা শিল্পের একটা জিনিসপত্র আসতে পারে তোমার কাছে। তারপর আরএমজি ইন্ডাস্ট্রি বা তোমার ধরো এই যে ইয়াটা গার্মেন্ট শিল্প, এটা নিয়ে একটু পড়বা। আর এইটা থেকে নারীর যে ক্ষমতায়ন বা নারীর যে উন্নয়ন বা নারীদের যে ইনভলভমেন্টটা, এটা একটু পড়বা। এই যে বললাম এখান থেকে কিন্তু মোটামুটি তুমি ইনশাল্লাহ একটা বা দুইটা সিকিউ পাইতে পারো। তো এগুলো একটু পড়বা ভালো মতো। আর পাট শিল্পের জন্য বিশ্ববিখ্যাত ছিল কোন শহর? পাট শিল্পের জন্য অবশ্যই কি? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জকে কি বলা হয়? প্রাচ্যের ড্যান্ডি। কি বলা হয়? প্রাচ্যের ড্যান্ডি। প্রাচ্যের ড্যান্ডি মানে কি? মানে হচ্ছে তোমার ড্যান্ডি শহরটা হচ্ছে স্কটল্যান্ডের। ঠিক আছে, স্কটল্যান্ডের। সো এই স্কটল্যান্ড শহরের এই যে ড্যান্ডি শহরটা বিশ্বের মধ্যে সবচেয়ে ফেমাস পাট শিল্পের জন্য। আর বাংলাদেশের বেস্ট হচ্ছে তোমার কি?
মানে এই নারায়ণগঞ্জটা পাটের জন্য, ঠিক আছে। সো এই কারণে কি ড্যান্ডির সাথে তুলনা করা হয়। ওকে, তারপর দেখো যে কার্পাস বয়ন শিল্পে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি? কার্পাস বয়ন শিল্পে শীর্ষস্থানীয় কোনটা? অবশ্যই কি যুক্তরাষ্ট্র। ওকে, এটা একটু দেখবা। কর্ণফুলী ফার্টিলাইজারে কোন জাতীয় সার ব্যবহার করে? টিএসপি, ট্রিপল সুপার ফসফেট, টিএসপি। এটা কিন্তু আমাদের এই যে কর্ণফুলীতে ইউজ করা হয়, ঠিক আছে। তারপর দেখো শ্রমিক সস্তা হওয়ায় কোন শিল্প বাংলাদেশে দ্রুত প্রসার লাভ করেছে? অবভিয়াসলি আরএমজি ইন্ডাস্ট্রি, পোশাক শিল্প, তাই না? সত্যি বলতে কি দেখো, আরএমজি ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের দেশের অনেকের জন্য অনেক বড় একটা সাস্টেইনেন্স, কিন্তু আমরা যদি এরকম চিপ লেবারের মধ্যে আবদ্ধ থাকি, আমরা কিন্তু মানে স্কেল আপ করতে পারবো না আমাদের ইন্ডাস্ট্রিটাকে, ঠিক আছে। তারপর দেখেন এখানে যে শিল্প স্থানীয়করণের জন্য প্রাকৃতিক নিয়ামক হলো কাঁচামাল, শক্তি সম্পদ, পরিবহন, নিচের কোনটি সঠিক? দেখো শিল্প স্থায়ীকরণ যে আমি করবো, এই জন্য আমার কি কি লাগবে? দেখো প্রাকৃতিক নিয়ামক কোনটা? কাঁচামাল তো প্রাকৃতিক হয়, শক্তি সম্পদ সব কিন্তু তোমার হচ্ছে প্রাকৃতিক না, বা পরিবহন এটাও কিন্তু আমাদের প্রাকৃতিক হচ্ছে না, ঠিক আছে। আমাদের তাহলে অ্যান্সারটা কি হবে? আমার অ্যান্সারটা হবে কি 1 নাম্বারটা, ঠিক আছে। তারপর দেখেন এখানে জাপানের প্রধান প্রধান লৌহ ইস্পাত কেন্দ্রগুলো কি কি? দেখেন কিউশি দ্বীপের ইয়াওয়াট, হনসুর, কামাইশিতে, ইয়োকোহামায়, সবগুলাই হয়। আচ্ছা, এই যে কিউশু, হনসু এগুলো তোমার কি মানে এগুলো কি ভাই? এগুলো আবার কি? তুমি অবশ্য বই পড়ছো, যারা পড়ো নাই তারা বলতে পারো। তোমার জাপান হচ্ছে কি মেইনলি তোমার 4টা দ্বীপে, মানে মেইন 4টা দ্বীপ, যেমন ওই যে তোমার কি ছিল ওগুলো? হনসু, হোক্কাইডো, কিউশু, শিনকাকু, ঠিক আছে। এই 4টা হচ্ছে কি একদম মেইন তোমার 4টা যে আইল্যান্ড জাপানের। জাপান তো আইল্যান্ড কান্ট্রি বলা হয় না, তো হাজার হাজার দ্বীপ আছে, এর মধ্যে এগুলো হচ্ছে মানে মেইন। তারপর দেখো যে কেন শীতলক্ষা নদীর তীরে সার কারখানা গড়ে উঠেছে? শীতলক্ষার তীরে কেন সার কারখানা গড়ে উঠেছে বলো? এখানে আমাদের প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি অবশ্যই এটা আছে, মিঠা পানি সান্নিধ্য এটাও আছে, সুষ্ঠু পরিবহন ব্যবস্থা এটাও আছে। একটু আগে বলে আসলাম আমি, সুষ্ঠু পরিবহন ব্যবস্থা কি? ধরো তোমার এটা কি নদী, এদিকে নদী চলে গেছে, হ্যাঁ, এই নদী থেকে ওইদিকে যাওয়া যায়, এদিকে যাওয়া যায়, এদিকে যাওয়া যায়। তো তুমি তো অবশ্যই এখানে বানাবা, তুমি এখানে তোমার ইন্ডাস্ট্রিগুলো গড়ে তুলছো, এখানে ইন্ডাস্ট্রিগুলো গড়ে তুলছো তোমার, ঠিক আছে। সো এখানে কি তুমি এদিক থেকে ইজিলি ট্রান্সপোর্ট করতে পারবা, তুমি এখানে কি স্বাদু পানি পাচ্ছ, ঠিক আছে। তোমার এখানে আবার প্রাকৃতিক গ্যাসও আছে, তার মানে এটা কি তোমার জন্য সুবিধাজনক, বুঝতে পারছো? সো আমাদের অ্যান্সার কি সবগুলোই হবে। কাঁচামাল হিসেবে তিতাস গ্যাস ব্যবহৃত হয় কিসে কিসে? দেখো ইউরিয়া সার কারখানায় হবে, যমুনা সার কারখানায় হবে, পেঞ্চুকন সার কারখানায় হবে। ইউরিয়া কিন্তু তোমার মোটামুটি কাঁচামাল হিসেবে সব জায়গায় ব্যবহৃত হবে, বুঝতে পারছো? তারপর দেখো এখানে সিমেন্ট শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোনগুলো? সিমেন্ট শিল্পে কি ইউজ করি আমরা? চুনা পাথর ইউজ করি, তারপর ধরো যে ম্যাঙ্গানিজ ইউজ করি, কাদাটা আসলে এভাবে ইউজ করা হয় না, ঠিক আছে। ওকে, তারপর দেখেন এখানে স্থানীয় চাহিদা মিটিয়ে বাংলাদেশ জাহাজ রপ্তানি করেছে কোথায় কোথায়? ওকে, এটা কিন্তু রিসেন্ট টাইমসে হয়েছে, দেখো নরওয়েতে, ডেনমার্কে। ওকে, তুমি হচ্ছে নেপাল কেন দাগাবা না জানো? নেপাল দাগাইলে কি একটা আয়রনি হবে, কেমন জানো? ধরো যে একটা মানুষ হচ্ছে মাথায় চুল নাই, টাক, তুমি তাকে কি করলা? একটা তুমি চিরুনি গিফট করলা, তাহলে কি হবে এটা? মানে তার জন্য কি জিনিসটা হিউমিলিয়েটিং না? নেপালকে ধরো আমি একটা জাহাজ গিফট করলাম, কিন্তু মজার ব্যাপার কি জানো? নেপালে তো ধরো যে নাই, সে তো ল্যান্ডলকড। ধরো যে নেপাল কি ল্যান্ডলকড কান্ট্রি, চারপাশে তার ল্যান্ড, তো সে জাহাজ নিয়ে সমুদ্রে করে বের হবে, তাকে তোমার গিফট করে লাভ নাই, ব্যাপারটা হচ্ছে এমন, বা তাকে মানে ইয়ে করে রপ্তানি করে লাভ নাই, সে কিনবেও না। সো এখানে আছে কি হবে? নরওয়ে আর ডেনমার্ক। আচ্ছা, বাংলাদেশে যেমন তোমার তৈরি পোশাক শিল্পটা যেরকম চিপ লেবারের উপর নির্ভরশীল, আমাদের জাহাজ শিল্পটাও কিন্তু ওইরকমই অনেকটা। আমরা হচ্ছে মানুষের জাহাজ মানে অন্য দেশে জাহাজ আনি, তারপর সেটাকে ভেঙে ভেঙে সারাদিন পিটিয়ে পিটিয়ে মানে অনেক চিপ লেবার, দেশে 400 টাকা 500 টাকা এই শ্রমিকরা এইভাবে কাজ করে। সো এইসব কারণে তোমার ধরো যে এই জিনিসটা বাংলাদেশের শিল্পটা খুব মানে বুমিং, হ্যাঁ, বর্তমানে বুমিং একটা শিল্পে পরিণত হয়েছে। দেখো সামি ওসাকা উপসাগরের তীরবর্তী এলাকায় একটি শিল্প কেন্দ্রে চাকরি করেন। তিনি যে শিল্প কেন্দ্রে চাকরি করেন সেটা এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ লৌহ ও ইস্পাত শিল্প, ঠিক আছে। এখন সামি কোন দেশের? অবশ্যই জাপান, ঠিক আছে। কারণ আমরা তো প্রথমত আমরা জানি কি, দেখো ওসাকা জাপানের একটা সিটি, এটা আমরা প্রথমত জানি। তারপর লৌহ আর ইস্পাত শিল্প সেরা অবশ্যই এশিয়ার কোন দেশ? নেপাল তো না ভাই, চীনও না, ভারতও না, এটা কি হবে? জাপান হবে আমাদের। এখানে চীনটা হইতো কিন্তু ওসাকা তো আর চিনে না, তাই না? এই জন্য। তারপর দেখো এখানে উদ্দীপকের উপসাগরের তীরবর্তী এলাকার লৌহ ও ইস্পাত শিল্পগুলো কোনগুলা? দেখো কোবে আছে একটা, আমাসাগাকি আছে, সাকাই আছে, সবগুলাই আসলে এগুলো জাপানিজ নাম, একটু মনে রাখো, ঠিক আছে। সেম উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পের অনুকূল নিয়ামক কোনটি? এখানে দেখো আন্তর্জাতিক বাজার, অবশ্যই তোমার একটা আন্তর্জাতিক ভালো বাজার লাগবে তোমার তৈরি পোশাক শিল্পের জন্য, এটাকে বিক্রি করার জন্য। কাঁচামাল, অবশ্যই কাঁচামাল খুবই দরকার, নারী শ্রমিকও দরকার অবশ্যই। মানে অনুকূল নিয়ামক, নারী শ্রমিক কেন অনুকূল নিয়ামক? জিনিসটা খারাপ, বাট সত্য কি নারী শ্রমিককে তাদের পার্সপেক্টিভ থেকে তারা কি কম ওয়েজেস দিয়েও রাখতে পারে, তো সেটাই হচ্ছে কথা। তারপর দেখেন এখানে আমাদের মোটামুটি শেষ। তো আমি তোমাকে
এটা এটা তুমি আমাদের আজকে যে এমসিকিউ সলভ করালাম সবগুলো চ্যাপ্টার এখান থেকে হাইয়েস্ট পাবা, বাট সবচেয়ে কমন যেগুলা তুমি শেষ মুহূর্তে একবার না দেখে গেলেই নয় যেগুলা, সেগুলো দিয়ে দিলাম। প্লাস তোমার তো অবশ্যই বই তো পড়তে হবে, তাই না? বই না পড়ে তো তুমি পরীক্ষা ভালো করবা সেটা তো আসলে মানে কোনো যৌক্তিক হয় না, ব্যাপারটা যুক্তির মধ্যে পড়ে না। বাট ইনশাল্লাহ একটা ভালো পরিমাণ কমন পাবা তোমরা, তোমরা হচ্ছে ঠিক মতো পড়াশোনা করো। ওকে, সেটাই আর কি। সো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আর আমাদের ক্লাস যদি ভালো লাগে, আমাদের সাথে যদি তোমরা বি ইউনিট কোর্স করতে চাও, বি ইউনিটে আমাদের এক্সাম ব্যাচ আসবে, রিটেন কোর্স আসবে, একটা ফুল কোর্স আসবে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।